হ্যাঁ ভাইয়া, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি শুরুতে একটু জিজ্ঞেস করি একটা জিনিস, যে তোমাদের কাদের কাদের হচ্ছে, তোমাদের সবারই তো মনে হয় ইয়ে কার্ডটা হয়ে গেছে না? অ্যাবডোমেন কার্ড শেষ না? ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যেই আছো, কারো কি অ্যাবডোমেন কার্ড বাকি আছে এখন? এমন আছো কেউ? জি ভাইয়া। অ্যাবডোমেন কার্ড শেষ হয়নি কলেজে এখনো? ভাইয়া এখন ওই যে পেলভিস নিচের পার্টটুকু পড়াচ্ছে, রিপ্রোডাক্টিভ সিস্টেম। কিডনি পড়া হয়েছে? কাদের কাদের কলেজে কিডনি পড়ানো হয় কিডনি, নাই এখনো? তারা বলো। কিডনি শেষ, শুধুমাত্র ইউরিনারি ব্ল্যাডারটুকু বাকি। আচ্ছা। আর আচ্ছা, ইউরিথ্রা। আর এমনি অন্যান্য মেডিকেলে যারা আছো তারা কিছু বলো, কাদের কাদের হচ্ছে কিডনি পড়ানো হয়নি এখনো, কারা এখনো কিডনি সম্বন্ধে কিছুই জানো না, এমন ভাই কয়জন কিডনি আছো? পড়ানো হয়নি ভাই, হয়নি, কিছুই ভাই জানি না। কিছুই জানো না? আচ্ছা, কয়জন আছো কিডনি সম্বন্ধে এখনো কিছুই জানো না? আমি তাদের জন্য আজকে একটু বেশি এমফাসিস দিব কি কিছু কিছু জিনিস, এজন্য এরকম কয়জন আছো? হ্যাঁ, কিডনি হয়নি ভাই এখনো। আচ্ছা। আচ্ছা, সমস্যা নেই, আমি চেষ্টা করবো এমন ভাবে পড়াতে যেন তোমরা অ্যাটলিস্ট কিছু রেসিডুয়াল নলেজ, তোমাদের আগের যে রেসিডুয়াল নলেজ আছে, অ্যাটলিস্ট ওই রেসিডুয়াল নলেজটা নিয়ে তোমরা যেন হচ্ছে আজকের ক্লাসটা করতে পারো। তো আমি ইনশাল্লাহ সেটার দিকে খেয়াল রাখবো। তাহলে আমি শুরু করছি। শুরুতেই হচ্ছে একদম বেসিক অ্যানাটমি। তো বেসিক অ্যানাটমিটা কি? কিছুই না, জাস্ট হচ্ছে তোমার জিনিসগুলোর নাম আর কি। এই, এটা হচ্ছে কিডনি, এটা হচ্ছে ইউরেটার, এটা হচ্ছে ইউরিনারি ব্ল্যাডার, আর এটা হচ্ছে ইউরিথ্রা। আর কিডনির, আচ্ছা, আর ইউরেটারের একটা অংশ দেখো, যে ইউরেটারের যে অংশটা কিডনির লোয়ার পোল পর্যন্ত আসে, এই যে এইটুকু, এইটুকুর নাম হচ্ছে পেলভিস, রেনাল পেলভিস। তাহলে হচ্ছে, দাঁড়া আমি আরেকটু চিকন কলম নেই, বেশি মোটা হয়ে গেছে কলমটা। আচ্ছা, তাহলে কি বললাম, এইটুকু হচ্ছে তোমার মানে ইউরেটার প্রপার, ইউরেটার প্রপার। বাট এই অংশটুকুর নাম হচ্ছে, মানে ইউরেটারের অংশটুকু আনটিল দ্য লোয়ার পোল অফ দ্য কিডনি, এটার নাম হচ্ছে রেনাল, মানে রেনাল পেলভিস। নট জাস্ট এনি পেলভিস, বাট রেনাল পেলভিস। খেয়াল রাখবে এটা। আচ্ছা, এখন আর হচ্ছে তোমার আরেকটা জিনিস তোমরা একটু খেয়াল করো, ইউরিনারি ব্ল্যাডারটা, সরি ইউরেটারটা ইউরিনারি ব্ল্যাডারে কোথায় প্রবেশ করতেছে? একটু উপরের দিকে, একটু মানে কোনায়, মানে আমরা যদি ইউরিনারি ব্ল্যাডারটাকে পিছন থেকে দেখি, একদম মানে এটা একটা ট্রায়াঙ্গেল, তো ইউরিনারি ব্ল্যাডার একটা ট্রায়াঙ্গুলার অর্গান হিসেবে কল্পনা করা যায়। তো ট্রায়াঙ্গেলের অ্যাপেক্স থেকে হচ্ছে ইউরেথ্রা বের হয়, আর ট্রায়াঙ্গেলের বাকি দুই কর্নারে এসে হচ্ছে ইউরেটার ওপেন করে, ইউরেটার ওপেন করে। তাহলে এই হচ্ছে এতটুকু, মানে আচ্ছা শুনো, তোমাদের যদি কেউ কোনোটা বুঝতে না পারো, আমাকে অবশ্যই মাঝখানে ইন্টারাপ্ট করে আমাকে জিজ্ঞেস করবা। আজকের ক্লাসে আমি বারবার জিজ্ঞেস করবো না যে সবাই বুঝতে পেরেছো কিনা, কারো কোনো কোয়েরি আছে কিনা। এটা করতে গেলে আজকে অনেক টাইম ওয়েস্ট হয়ে যাবে, ঠিক আছে? সো তোমরা ফিল ফ্রি টু আস্ক মি, হ্যাঁ? আচ্ছা, এখানে আসলে পিছনে এগুলো দেখা যাচ্ছে, আমি আসলে আজকে ফুল স্ক্রিন করি নাই, কিছু টেকনিক্যাল কারণে আর কি। যাই হোক, সমস্যা নেই, পিছনের এই ক্লিক টু অ্যাড এসব জাস্ট ইগনোর দিস, ওকে? আচ্ছা, এখন হচ্ছে মাইক্রোস্কোপিক অ্যানাটমি। এটা তোমরা আশা করি সবাই ইন্টারমিডিয়েটে পড়ে আসছো। তোমাদের ইন্টারমিডিয়েটে তো হিউম্যান বডির উপরেই পড়া লাগছে, তাই না? আমাদের সময় যেমন আমরা হিউম্যান বডির উপর এত কিছু পড়িনি, আমরা হচ্ছে ব্যাং নিয়ে বেশি পড়ছি, তেলাপোকা নিয়ে বেশি পড়ছি। তোমরা তো আমার কাছে মনে হয় হিউম্যান বডি নিয়ে পুরোটাই পড়ছো, তাই না? তো এই পিকচারটা আইডেন্টিফাই করতে পারছো না এমন কি কেউ আছো? এই ছবিটা চিনতে পারছো না এই ছবিটা? আচ্ছা, ঠিক আছে, আমি ছোট করে বলছি, এটা হচ্ছে একটা নেফ্রন, ছোট করে লেবেলিং করছি। এটা হচ্ছে গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস, আর এটা হচ্ছে বাউম্যানস ক্যাপসুল, বাউম্যানস ক্যাপসুল। আচ্ছা, এটা হচ্ছে নিকটবর্তী প্যাচারোনালিকা, যাকে আমরা বলি প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। কনভলিউটেড মানে পেঁচানো, প্রক্সিমাল মানে নিকটবর্তী, আর টিউবিউল তো টিউবিউল নালিকা। এটা হচ্ছে লুপ অফ হেনলি, লুপ অফ হেনলি। এটা হচ্ছে ডিসেন্ডিং লিম্ব, এটা হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব। আর এটা হচ্ছে দূরবর্তী প্যাচারোনালিকা বা ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। আর এটা কি? এটা হচ্ছে কালেক্টিং টিউবিউল। এরকম অনেকগুলো নেফ্রনে কালেক্টিং টিউবিউল একত্রিত হয়ে এরকম একটা কালেক্টিং ডাক্ট ফর্ম করে। তারপর অনেকগুলো কালেক্টিং ডাক্ট একত্রিত হয়ে কোথায় ড্রেন করে?
মাইনর ক্যালিক্সে, মাইনর ক্যালিক্স নামে একটা টিউবিউল আছে, সেখানে ড্রেন করে। আমাদের কিডনিতে মাইনর ক্যালিক্স আছে সব মিলে 10 থেকে 12টা। এই 10 থেকে 12টা মাইনর ক্যালিক্স ড্রেন করে মেজর ক্যালিক্সে। মেজর ক্যালিক্স, আমাদের কিডনিতে মেজর ক্যালিক্স আছে 2 থেকে 5টা, সরি 3 থেকে 5টা। আর মেজর ক্যালিক্সগুলো সব একত্রিত হয়ে কোথায় ড্রেন করে? ওই যে রেনাল পেলভিস যে দেখাইলাম, পেলভিসে। দেন পেলভিসটাই কন্টিনিউ হয় ইউরেটার হিসেবে। তো এই হচ্ছে তোমার একটু বেসিক মানে মাইক্রোস্কোপিক অ্যানাটমির রিভিউ। তো গেল তাইলে। আর এটা হচ্ছে দেখো, দাঁড়াও, এটা এখানে হচ্ছে তোমার এই যে তোমার এগুলো হচ্ছে সবগুলো আমি ছোট করে দেখিয়েছি, এগুলো হচ্ছে সব কালেক্টিং ডাক্ট, কালেক্টিং ডাক্ট। আর এই জিনিসগুলো আমি যেখানে গোল গোল দিচ্ছি ওই জিনিসগুলা, এগুলো হচ্ছে সব মাইনর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স। আর এই যে 1 2 3টা দেখানো হয়েছে, এই তিনটা হচ্ছে মেজর ক্যালিক্স। আর এই তিনটা যেখানে ওপেন করছে, এই পুরো জিনিসটা এখান থেকে শুরু করে একদম লোয়ার পোল অফ দ্য কিডনি এই পর্যন্ত, এটা হচ্ছে তোমার পেলভিস অফ দ্য ইউরেটার। আর এরপরে বাকি যেটা, সেটা হচ্ছে প্রপার ইউরেটার। আর এটা তো বাকি কিডনি, বুঝতেই পারছো ছবি দেখে। আচ্ছা, তো কিডনি যেহেতু পড়ছি, আসলে ইউরোজেনিটাল সিস্টেমের ডেভেলপমেন্ট অঙ্গাঙ্গিভাবে জড়িত। এর জন্য জেনিটাল সিস্টেমটা না দেখালেই নয়, শুধু মেল জেনিটাল সিস্টেমটাই দেখাই, কারণ কিডনির ডেভেলপমেন্টের সাথে মেল মানে ইউরিনারি ব্ল্যাডার বা কিডনি ডেভেলপমেন্টের সাথে মেল জেনিটাল সিস্টেমটা একটু বেশি জড়িত দেখে ওইটা দেখাবো। ওইটা একটু জাস্ট সংক্ষিপ্ত করে অ্যানাটমিটা একটু দেখাই। এটা হচ্ছে টেস্টিস, টেস্টিস। এটা হচ্ছে ভাস ডিফারেন্স, ভাস ডিফারেন্স। আচ্ছা, আর এটা হচ্ছে সেমিনাল ভেসিকল। তো ভাস ডিফারেন্স আর সেমিনাল ভেসিকল দুইজন মিলে একটা কমন জিনিস তৈরি করে, এটার নাম হচ্ছে ইজাকুলেটরি ডাক্ট, ইজাকুলেটরি ডাক্ট, ইজাকুলেট, আচ্ছা দাঁড়াও, এজাকুলেটরি ডাক্ট, এজাকুলেটরি ডাক্ট। তাহলে কি বললাম? টেস্টিস থেকে ভাস ডিফারেন্স, আবার এদিকে হচ্ছে সেমিনাল ভেসিকল থাকে। তাহলে সেমিনাল ভেসিকলটা আর ভাস ডিফারেন্সটা মিলে তৈরি হয় এজাকুলেটরি ডাক্ট। দুই পাশেরই এজাকুলেটরি ডাক্ট কোথায় ওপেন করে? এই নীল জিনিসটার নাম হচ্ছে ইউরেথ্রা, ইউরেথ্রা। তাহলে ইউরেথ্রাটা আমরা কোথায় দেখেছিলাম? কিডনির মানে ইউরিনারি ব্ল্যাডারে ঠিক নিচে দেখেছিলাম। তাহলে এখন আমরা একসাথে একটা ছবি দেখি। তাহলে এখন এই ছবিটা তাহলে দেখো, ওই দুইটা রেনাল সিস্টেম আর জেনিটাল সিস্টেমের একটা মেলবন্ধন। এই যে দেখো, এই যে ইউরেথ্রাটা আছে না, এই ইউরেথ্রা এখানেই হচ্ছে ওপেন করছে, ইউরেথ্রা এখানে ওপেন করছে তোমার এই যে ইজাকুলেটরি ডাক্ট। তাহলে খেয়াল রাখবা, ইজাকুলেটরি ডাক্ট হচ্ছে জেনিটাল সিস্টেমের পার্ট, মেল জেনিটাল সিস্টেমের পার্ট। স্পার্মটা তৈরি হয় টেস্টিসে, এই স্পার্মটা তৈরি হয় ভাস ডিফারেন্স দিয়ে, আবার সেমিনাল ভেসিকল থেকে ফ্রুক্টোজ আসে। এগুলো সব যে কোথায় একসাথে ড্রেন করে? এজাকুলেটরি ডাক্টে, ইউরেথ্রাতে। মেলদের স্পার্ম বের হয় ইউরেথ্রা দিয়েই। সো দিস ইজ হাউ ইট গেইনস অ্যাক্সেস টু দ্য ইউরেথ্রা। ওকে, সবাই ক্লিয়ার আশা করি। কোনো কোয়েরি থাকলে ফিল ফ্রি টু ইন্টারাপ্ট অ্যান্ড আস্ক। আমি কুইকলি যাচ্ছি, কারণ এগুলা যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য একটু একবার করে জাস্ট বলা আর কি। ওকে, আচ্ছা, তাহলে এই ছিল আমাদের জাস্ট অ্যানাটমিক্যাল একটু রিভিউ। এটা আমাদের সামনে আগায় যাওয়ার জন্য লাগবে এখন। আর ওই যেই ছবিটা আমি সবসময় দেখাই বারবার, ওই ছবিটা আরেকবার। এক্টোডার্ম, এই হচ্ছে নটোকর্ড, এই হচ্ছে প্যারাঅ্যাক্সিয়াল মেসোডার্ম, এই হচ্ছে ইন্টারমিডিয়েট মেসোডার্ম, এই হচ্ছে সোমাটোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম, এই হচ্ছে স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম, আর এই হচ্ছে ইন্ট্রাএমব্রিয়নিক সিলম, আর এই হচ্ছে তোমার এন্ডোডার্ম। আচ্ছা, আমরা এতদিন অনেক কিছু পড়ছি, আমরা প্যারাঅ্যাক্সিয়াল মেসোডার্ম নিয়ে অনেক কিছু পড়ছি, আমরা ল্যাটারাল প্লেট মেসোডার্ম নিয়ে অনেক কিছু পড়ছি। আজকে আমরা পড়বো ইন্টারমিডিয়েট মেসোডার্ম নিয়ে। তো ইন্টারমিডিয়েট মেসোডার্ম নিয়ে পড়ার আগে শুরুতে একটা কথা যেটা বলে নিতে চাই, এখান থেকে কি ডেভেলপ করে? সোজা কথা, জেনিটো ইউরিনারি সিস্টেম, বাট নট হোল অফ ইট, অনলি পার্ট অফ দ্য জেনিটো ইউরিনারি সিস্টেম। তাহলে যদি এক কথা বলে যে হোয়াট ডেভেলপ ফ্রম দ্য ইন্টারমিডিয়েট মেসোডার্ম, তোমরা বলবা যে ফ্রম হেয়ার পার্ট অফ দ্য জেনিটো ইউরিনারি সিস্টেম ডেভেলপস ইন বোথ মেলস অ্যান্ড ফিমেলস। ওকে, ঠিক আছে। এখন তাহলে আমরা আরেকটু ভেঙে পড়ি, কি কি জিনিস ডেভেলপ করে। কিছু ডাক্ট ডেভেলপ করে, আর রেনাল সিস্টেম ডেভেলপ করে। দেখো, রেনাল সিস্টেম আবার দুই রকম, একটা হচ্ছে রুডিমেন্টারি, একটা হচ্ছে ডেফিনিটিভ।
রুডিমেন্টারি মানে হচ্ছে যেই জিনিস শুরুতে টেম্পোরারিলি তৈরি হয় বাট ম্যাচিউর হতে হতে বাচ্চা জন্ম হওয়ার আগে সেই জিনিসটা ডিসঅ্যাপিয়ার করে যায়। আর ডেফিনিটিভ হচ্ছে যে জিনিসটা জন্মের সময় থেকে শুরু করে একদম পুরো লাইফে ফাংশনিং থাকে, সেটা হচ্ছে ডেফিনিটিভ। ওকে, আর ডাক্ট কি? আচ্ছা তাহলে আমরা এখন দেখি তাহলে ডাক্ট কি কি। নামগুলো হয়তো নতুন লাগতে পারে, শুনে রাখো আপাতত। দুইটা ডাক্ট তৈরি হয়, একটা হচ্ছে মেজোনেফ্রিক ডাক্ট আর একটা হচ্ছে প্যারা মেজোনেফ্রিক ডাক্ট। মেজোনেফ্রিক ডাক্ট থেকে তৈরি হয় মেল জেনিটাল সিস্টেম, পার্ট অফ ইট আর কি অবশ্যই। আর প্যারা মেজোনেফ্রিক ডাক্ট থেকে তৈরি হয় ফিমেল জেনিটাল সিস্টেম। ফিমেলরা একটু বেশি প্যারা দেয়, যারা মেল তারা আমরা বুঝতে পারি, যাই হোক। তো তাহলে মেজোনেফ্রিক ডাক্ট থেকে তৈরি হয় পার্ট অফ দ্য মেল জেনিটাল সিস্টেম, আর প্যারা মেজোনেফ্রিক ডাক্ট থেকে তৈরি হয় পার্ট অফ দ্য ফিমেল জেনিটাল সিস্টেম। ওকে, আচ্ছা এখন আসি আমরা রুডিমেন্টারি রেনাল সিস্টেম আর ডেফিনিটিভ রেনাল সিস্টেম। তো আমাদের বডিতে আমরা যখন একটু পরে দেখব কিডনি ডেভেলপমেন্ট হওয়ার সময় পুরো কিডনিটা একবারই চলে আসে না, ধাপে ধাপে। প্রথমে একটা সিস্টেম আসে সেটা ডিসঅ্যাপিয়ার করে যায়, তারপরে আরেকটা সিস্টেম আসে সেটা ডিসঅ্যাপিয়ার করে যায়, তৃতীয়বারে ফাইনালি একটা সিস্টেম আসে যেটা রয়ে যায়। তো প্রথম যে দুইটা সিস্টেম যারা ডিসঅ্যাপিয়ার করে যায়, সবার প্রথমটার নাম হচ্ছে প্রোনেফ্রোজ আর দ্বিতীয়টা যেটা ওটার নাম হচ্ছে মেজোনেফ্রোজ। এই দুইটা হচ্ছে রুডিমেন্টারি রেনাল সিস্টেম। এরা চেষ্টা করে এক্সক্রিশন করতে, কেউ কেউ করতে পারে কেউ কেউ করতে পারে না, কিন্তু একটা সময় এরা দুজনেই ডিসঅ্যাপিয়ার করে যায়। এরা দুজনেই ডিসঅ্যাপিয়ার করে যায়, কিন্তু তৃতীয় আরেকটা অ্যাপিয়ার করে, ওইটার নাম হচ্ছে মেটানেফ্রোজ। ওইটা আলটিমেটলি ডেফিনিটিভ রেনাল সিস্টেমের জন্ম দেয় এবং তার ডেফিনিটিভ এক্সক্রিটরি ফাংশন একদম ইন্টারমিডিয়েট লাইফ থেকে শুরু হয়, সারা জীবন অব্যাহত থাকে। তাইলে আমরা কি পড়লাম? ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে কি কি আসতেছে? ডাক্ট, রুডিমেন্টারি রেনাল সিস্টেম এবং ডেফিনিটিভ কিডনি সিস্টেম। ওকে, তাহলে প্রোনেফ্রোজ, মেজোনেফ্রোজ, মেটানেফ্রোজ আর মেজোনেফ্রিক ডাক্ট এবং প্যারামেজোনেফ্রিক ডাক্ট, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আজকে আমাদের সারাদিন কাজ। তাহলে সবাই একটু খেয়াল করো, কোনো কোয়েরি থাকলে ফিল ফ্রি টু ইন্টারাপ্ট। আমি মাঝখানে জিজ্ঞেস করব না সবাই বুঝছো কিনা, ফিল ফ্রি টু ইন্টারাপ্ট মি এট এনি টাইম, সমস্যা নেই। আচ্ছা এখন হচ্ছে কিছু বেসিক কথা। অ্যাজ এ হোল যদি বলে যে কিডনিটা কোত্থেকে আসে, তোমরা বলবা যে কিডনি কামস ফ্রম দ্য ইন্টারমিডিয়েট মেসোডার্ম। বা যদি জিজ্ঞেস করে যে রেনাল সিস্টেম কোত্থেকে আসে, তখন কিন্তু শুধু ইন্টারমিডিয়েট মেসোডার্ম বললে হবে না, কারণ রেনাল সিস্টেম অনেক কিছু আমি দেখিয়েছি, কিডনি দেখিয়েছি, ইউরেটার দেখিয়েছি, ইউরিনারি ব্ল্যাডার দেখিয়েছি, ইউরেথ্রা দেখিয়েছি। ওকে, তো সো পুরোটার কোত্থেকে ডেভেলপ করে পুরো রেনাল সিস্টেম, সেটা উত্তর দেওয়ার জন্য আমাদেরকে পুরো ক্লাসটা শেষ করতে হবে, না হলে এখনই আমি সেটার উত্তর দিতে পারছি না। তাহলে আমি আপাতত শুধু কিডনিটা নিয়ে থাকি। তা আমরা কিডনি ডেভেলপমেন্ট শুরু করছি। কিডনি ডেভেলপস ফ্রম ইন্টারমিডিয়েট মেসোডার্ম। এটার ফাংশন কি? কেউ যদি জিজ্ঞেস করে কিডনির ফাংশন কি, তোমরা বলবা যে কিডনির ফাংশন হচ্ছে ফিল্ট্রেশন অফ দ্য প্লাজমা, নট ব্লাড। ব্লাডটা বইলো না, ব্লাড ফিল্ট্রেশনের কাজ যদি জিজ্ঞেস করে তখন তোমরা বলো যে স্প্লিন। ঠিক আছে, তো এটা যে ছোট একটা ইনফরমেশন, আর কিছু না। ওকে, এখন আমরা তাহলে শুরুতে কি বলছিলাম, রুডিমেন্টারি সিস্টেমগুলো নিয়ে একটু জেনে নেই এক দুই লাইন করে করে। প্রোনেফ্রোজ ইজ দ্য ফার্স্ট রুডিমেন্টারি সিস্টেম টু অ্যাপিয়ার। এটা কি হয় দেখো, প্রোনেফ্রোজটা ইট ইজ এ ফার্স্ট এক্সক্রিটরি সিস্টেম অফ আস। এটা কোথায় অ্যাপিয়ার করে? আমাদের ইন্ট্রাইউটেরাইন লাইফে ডেভেলপিং এমব্রায়োর সার্ভাইকাল রিজিয়নে অ্যাপিয়ার করে, এবং এটার সোর্সও কিন্তু ইন্টারমিডিয়েট মেসোডার্মি। এটা চেষ্টা করে এক্সক্রিশন করতে কিন্তু পারে না, ইট ক্যান নট ডু এনি এক্সক্রিটরি ফাংশন, এবং একটা সময় এটা ডিসঅ্যাপিয়ার করে যায়। ওকে, তো এটার একটা এভলিউশনারি একটা রোল আছে, সরি এভলিউশনারি তো হ্যাঁ ঠিকই তো আছে, হ্যাঁ মানে মানে বিবর্তনের ইংলিশ কি, ইভলিউশন না? হ্যাঁ ঠিক আছে। হচ্ছে কি, তোমার মাছের মানে আমাদের যেই কর্ডাটা পর্বের যে অ্যামফিবিয়া না, মানে পিসেস, ওই পর্বের প্রাণীদের রেনাল সিস্টেমটা যে ডেভেলপ করে, ওইটা প্রোনেফ্রোজ থেকে ডেভেলপ করে। মানে আমাদের যে প্রোনেফ্রোজ ওইটা রিজেম্বল করে মাছের যেই রেনাল সিস্টেম সেটার সাথে। মাছের যে গিলস থাকে, ওই গিলসের বোথ রেসপিরেশন অ্যান্ড এক্সক্রিটরি ফাংশন থাকে।
সো ওই গিলসটা কিন্তু এই মাছের ক্ষেত্রে যে প্রোনেফ্রস সেখান থেকে আসছিল। সো দিস ইজ ডেভেলপমেন্টালি দিস ইজ কোরেসপন্ডিং টু দ্য রেনাল সিস্টেম অফ ফিশেস। আর এখানে ইম্পর্টেন্ট কি, এটা সার্ভাইকাল রিজনে অ্যাপিয়ার করে, এটার কোনো এক্সক্রিটরি ফাংশন থাকে না, এবং একটা সময় এটা ডিসঅ্যাপিয়ার করে যায়। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি সেকেন্ড রুডিমেন্টারি সিস্টেম, দ্যাট ইজ মেজোনেফ্রোস। এটা কি করে ভাইয়া, দেখ, হ্যাঁ বলো বলো। ফিশেসের ফিশেসের ক্ষেত্রে যেটা বললেন না লাস্টে, হ্যাঁ ওইটা কি রিপিট করা যাবে? আচ্ছা, আমি যেটা বলছি যে প্রোনেফ্রোজ আমাদের হিউম্যান বডিতে কোনো এটার অস্তিত্ব নাই আর আমাদের জন্ম হয়ে যাওয়ার পর, ঠিক আছে। কিন্তু মাছের যেই রেনাল সিস্টেম, মাছের রেনাল সিস্টেমটা হচ্ছে আমাদের প্রোনেফ্রোজ যেরকম সার্ভাইকাল রিজনে অ্যাপিয়ার করে, ওদেরও সার্ভাইকাল রিজনে এরকম অ্যাপিয়ার করে, এবং ওদের এটাই ডেফিনিটিভ রেনাল ফাংশন করে। এবং ওদের যে এই প্রোনেফ্রোজটা অ্যাপিয়ার করে, ইট ইভেন্চুয়ালি গিভস রাইজ টু গিলস, অর্থাৎ ফুলকা ফুলকা, ঠিক আছে। এই ফুলকার কাজ দুইটা, রেসপিরেশন এন্ড এক্সক্রিশন। তো আমাদের যে প্রোনেফ্রোস ছিল একটা সময়, এটা তো আমাদের বডিতে কোনো কাজ নাই। তো মাছের শরীরে প্রোনেফ্রোজের ইকুইভ্যালেন্ট যেটা ডেভেলপ করে, সেটাই হচ্ছে মাছের ডেফিনিটিভ এক্সক্রিটরি ফাংশন দেয়। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তার মানে প্রোনেফ্রোসটা আমাদের বডিতে আছে বাট ফাংশন আমাদের করে না। আমাদের বডিতে এখন আর নাই, আমাদের বডিতে ইন্ট্রাইউটেরিন লাইফে অ্যাপিয়ার করে, ও আচ্ছা আচ্ছা। তারপর আবার ডিসঅ্যাপিয়ার করে যায়। এটা আমি এখানে টাইম বলি নাই, তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহে অ্যাপিয়ার করে, ওই সপ্তাহেই ডিসঅ্যাপিয়ার করে যায়, ঠিক আছে। বেশিক্ষণ থাকে না, এক সপ্তাহের বেশি থাকে না। ওকে, আচ্ছা, এখন আমি বলবো মেজোনেফ্রোজের কথা। মেজোনেফ্রোজ হচ্ছে সেকেন্ড এক্সক্রিটরি সিস্টেম। এটা কোন জায়গায় অ্যাপিয়ার করে? এটা অ্যাপিয়ার করে হচ্ছে থোরাকো লাম্বার রিজিয়নে। একটু ভিজুয়ালাইজ করো বডির কোন রিজিয়নটাতে, থোরাকো লাম্বার রিজিয়নে, মানে কোমর এবং পেটের জাংশনটাতে অ্যাপিয়ার করে। আর প্রোনেফ্রোজ অ্যাপিয়ার করে আমাদের যে ঘাড় রিজিয়ন, নেক, ওই রিজিয়নে অ্যাপিয়ার করে। ঘাড় তো না, কাঁধ, সরি, নাকি ঘাড়, হ্যাঁ ঘাড়, সরি ঘাড়, হ্যাঁ। আচ্ছা, এটার সোর্স তো ইন্টারমিডিয়েট মেসোডার্ম। আচ্ছা, ইট হ্যাজ সাম এক্সক্রিটরি ফাংশনস, ঠিক আছে, সাম এক্সক্রিটরি ফাংশন। তবে এটাও একসময় ডিসঅ্যাপিয়ার করে যায়। এবং এটা কাদের মধ্যে ডেফিনিটিভ কিডনি হিসেবে পাওয়া যায়? রেপটাইলসদের মধ্যে। তাহলে এই দুইটা নিয়ে আপাতত এতটুকু ছাড়া আর কিছুই জানার দরকার নাই। কি কি জানতে হবে? কোন রিজিয়নে অ্যাপিয়ার করে, এটার কি এক্সক্রিটরি ফাংশন আছে নাকি নাই, এবং এটা কোন স্পিসিসে এটা কোরেসপন্ডিং, আপাতত এতটুকু জানলে চলবে। তাহলে আমরা রুডিমেন্টারি রেনাল সিস্টেম, যেগুলো অ্যাপিয়ার করে কিন্তু খুব শীঘ্রই ডিসঅ্যাপিয়ারও করে যায়, সেগুলো সম্বন্ধে আমরা জানলাম। আর আমাদের ফাইনাল যেটা ডেফিনিটিভ যে রেনাল সিস্টেমটার নাম হচ্ছে মেটানেফ্রোজ। মেটানেফ্রোজের আরেকটা নাম হচ্ছে, একটু শুনে, এটা অনেক জায়গায় তোমরা পাবা দেখে আমি বলছি, এটা আরেকটা নাম হচ্ছে মেটানেফ্রিক ব্লাস্টেমা। এই নামটা একটু খেয়াল রাখবা। মেটানেফ্রিক মানে মেটানেফ্রোজের আরেক নাম হচ্ছে মেটানেফ্রিক ব্লাস্টেমা। এটাও ইন্টারমিডিয়েট মেসোডার্মের পার্ট। এটা হচ্ছে থার্ড সিস্টেম। এটা কোথায় অ্যাপিয়ার করে দেখো? ইন দ্য লাম্বোস্যাক্রাল রিজিয়ন, ইন দ্য লাম্বোস্যাক্রাল রিজিয়ন, অর্থাৎ ইন দ্য পেলভিস, একদম নিচে, একদম পেলভিসে এটা অ্যাপিয়ার করে। এবং আলটিমেটলি এটাই ডেফিনিটিভ যে আমাদের রেনাল সিস্টেম, সেটার জন্ম দেয়। এবং এটা থেকে যে এক্সক্রিটরি ফাংশনটা তৈরি হয়, ইট পারসিস্টস ফর দ্য হোল লাইফ। তাহলে আমাদের যে তিনটা রেনাল সিস্টেম, এটা নিয়ে আমি বললাম। আশা করি সবাই বুঝতে পারছো। যদি বুঝতে না পারো জিজ্ঞেস করো, মাঝখানে ইন্টারাপ্ট করে জিজ্ঞেস করো, কোনো সমস্যা নেই। আচ্ছা, একটু এক্সকিউজ মি, একটা সেকেন্ড। ওকে, ঠিক আছে। এখন এখন যে কথাটা, এই কথাটা একটু দেখো, দিস থ্রি সিস্টেমস ওভারল্যাপ। এটা মানে হচ্ছে ফার্স্টে প্রোনেফ্রোজ, তারপর মেজোনেফ্রোজ, তারপর মেটানেফ্রোজ, এরকম না। প্রোনেফ্রোজ অ্যাপিয়ার করে, সে ডিসঅ্যাপিয়ার করার আগেই মেজোনেফ্রোজ অ্যাপিয়ার করে। আবার মেজোনেফ্রোজ ডিসঅ্যাপিয়ার করার আগেই মেটানেফ্রোজ অ্যাপিয়ার করে, বাট ইট পারসিস্টস ইভেন হোয়েন অল দ্য আদার টু হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড। এটা মানে হচ্ছে একটা থাকতে থাকতে তার পরেরটা চলে আসে, এবং পরেরটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়ার আগে নেক্সটটা থাকে আর কি। তাহলে দিস থ্রি সিস্টেমস ওভারল্যাপ। আর এখানে একটু সামারাইজ করা আছে, প্রোনেফ্রোস নো এক্সক্রিটরি ফাংশন, সার্ভাইকাল রিজিয়ন; মেজোনেফ্রোস সাম এক্সক্রিটরি ফাংশন, থোরাকোলাম্বার রিজিয়ন; আর মেটানেফ্রোস
ডেফিনিটিভ এক্সক্রিটরি অর্গান, লাম্বোস্যাক্রাল রিজিয়ন। ওকে, এখানে আরো কিছু কথা আছে আমি যেগুলো বলি না, এগুলো এখন বলবো না, পরবর্তীতে বলতে বলতে লাস্টে তোমরা যখন স্লাইডটা পড়বা নিজেরা তখন বুঝে ফেলবা। আচ্ছা, এখন আমাদের মানে মেইন ডিসকাশন শুরুর আগে আমরা কিছু জিনিস একটু জেনে নেই। আবার জাস্ট রিক্যাপিচুলেশন। এটা হচ্ছে আমাদের প্রিমিটিভ গাট টিউব। এটা হচ্ছে তোমার মানে তোমার যে ট্রাকিও ব্রঙ্কিয়াল ডাইভার্টিকুলাম, হেপাটিক ডাইভার্টিকুলাম, এই হচ্ছে তোমার ভাইটলাইন ডাক্ট, এই হচ্ছে ইয়কস্যাক, এই ছিল হচ্ছে আমার কি অ্যালান্টয়েস। তো অ্যালান্টয়েসটা নিয়ে আজকে একটু কথা আছে। অ্যালান্টয়েসটা কোথা থেকে মানে কিসের সাথে কানেক্টেড অ্যাকচুয়ালি? ক্লোয়েকার সাথে কানেক্টেড, ঠিক আছে? ক্লোয়েকার কোন পার্টের সাথে? ক্লোয়েকার দুইটা পার্ট আছে আমি বলেছিলাম, ইউরো রেকটাল সেপ্টাম দিয়ে ক্লোয়েকাটা। আচ্ছা, ক্লোয়েকা কি? ডিস্টাল ডাইলেটেড পোর্শন অফ দ্য হাইন্ডগাট। এই ক্লোয়েকাটা কিন্তু দুইটা পার্টে ভাগ হয় ইউরো রেকটাল সেপ্টাম দিয়ে। পিছনে হচ্ছে অ্যানো রেকটাল ক্যানাল, আর সামনে হচ্ছে ইউরো জেনিটাল সাইনাস। ঠিক আছে, তাইলে আমাদের আজকের আলোচনায় কি কি লাগবে তার মধ্যে একটা হচ্ছে কি যে অ্যান্টেরিয়র পার্ট অফ ক্লোয়েকা, যেটার নাম হচ্ছে ইউরোজেনিটাল সাইনাস, এবং এটা কোন জার্ম লেয়ারের ডেরিভেটিভ? এটা হচ্ছে এন্ডোডার্মের ডেরিভেটিভ। একটু মাইন্ড ইট একটা জিনিস, যে আমরা এন্ডোডার্ম বলেছি, আবার একটু আগে যে মেজোনেফ্রোস বা মেটানেফ্রোস বললাম, ওগুলা কোন জার্ম লেয়ার ছিল? ওগুলা ছিল মেজোডার্ম, ইন্টারমিডিয়েট মেসোডার্ম। সো খেয়াল রাখবা এটা। আচ্ছা ঠিক আছে, আর আমি এছাড়া কালার কোডিং করে দিয়েছি আজকের ক্লাসে, যেখানে আমি এন্ডোডার্ম দেখাবো ওইটাই ব্লু থাকবে, আর মেজোডার্মটা ইয়েলো অথবা অরেঞ্জ থাকবে। সো কালার কোডিংটা থাকলে তোমাদের হয়তো একটু ভিজুয়ালাইজ করতে ইজি হবে আর কি, আশা করি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন একটু দেখো, আমরা ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে যে ডাক্টের ডেভেলপমেন্ট পড়েছিলাম, এর মধ্যে একটা ডাক্ট ছিল মেজোনেফ্রিক ডাক্ট, আর একটা ডাক্ট ছিল প্যারামেজোনেফ্রিক ডাক্ট। তো মেজোনেফ্রিক ডাক্ট নিয়ে এখন একটু কিছু কথা বলবো। আগে এই ছবিটা একটু খেয়াল করো। এই ছবিতে মেল জেনিটাল সিস্টেমটা আলটিমেটলি কোথায় এন্ড হচ্ছে? ইউরেথ্রাতে, তাই না? মেল জেনিটাল সিস্টেমটা কোথায় এন্ড হচ্ছে? ইউরেথ্রাতে। আবার আমরা কি বলছি? মেজোনেফ্রিক ডাক্ট থেকে কিন্তু পার্ট অফ মেল জেনিটাল সিস্টেমের জন্ম হয়। আবার খেয়াল করো, এই ছবিতে ইউরেথ্রা কালারটা ব্লু। তার মানে কি বুঝতে পারতেছো তোমরা যে ইউরেথ্রাটা নিশ্চয়ই এন্ডোডার্ম থেকে আসতেছে? এটা আমরা পরে বলবো, বাট আপাতত এটাই খেয়াল রাখো যে এই যে দেখো, এই ছিল তোমার অ্যান্টেরিয়র পার্ট। তো আমি এই ছবিতে শুধুমাত্র অ্যান্টেরিয়র পার্টটাই দেখাচ্ছি, মানে শুধু ইউরোজেনিটাল সাইনাসটাই দেখাচ্ছি। তো আলটিমেটলি যেহেতু ইউরেথ্রাটা এখান থেকে আসে, সো মেল জেনিটাল সিস্টেমটা যেহেতু ইউরেথ্রাতে ওপেন করে, তার মানে কি প্যারালালি তোমরা যদি চিন্তা করো, এই ক্লোয়েকাতেই মানে ইউরোজেনাল সাইনাস থেকেই কিন্তু মানে ইউরোজেনাল সাইনাসেই মেজোনেফ্রিক ডাক্টটা ড্রেন করে। তাহলে প্যারালাল কি বললাম আমি? আমাদের অ্যাডাল্ট বডিতে ইউরিনারি ব্ল্যাডার এবং ইউরেথ্রার সাথে এখানে যেহেতু ড্রেন করে জেনিটাল সিস্টেমটা, সেহেতু মেজোনেফ্রিক ডাক্টটাও নিশ্চয়ই ড্রেন করবে ইউরোজেনিটাল সাইনাসে। ওকে, তাহলে কি বললাম একটু দেখো। মেজোনেফ্রিক ডাক্ট শুড ওপেন ইন ইউরোজেনিটাল সাইনাস। কেন? কারণ ভাস ডিফারেন্স থেকে যে ইজাকুলেটরি ডাক্ট হয় সেটা ওপেন করে ইউরেথ্রাতে। ইট ইজ অনলি প্যারালাল, এটাই। আচ্ছা, বুঝতে না পারলে কিন্তু জিজ্ঞেস করো সবাই। আচ্ছা, এখন একটু দেখো এই ছবিটা একটু দেখো। তাহলে আমরা আমাদের এতটুকু পর্যন্ত আমরা কি নলেজ রাখলাম যে এই কি এটা কি, এটা হচ্ছে পুরাটা ইউরোজেনিটাল সাইনাস পুরাটা, আর এখান থেকে এটা কি, এটা হচ্ছে তোমার অ্যালান্টয়েস। ঠিক আছে, অ্যালান্টয়েস। হ্যাঁ, মেসোনেফ্রিক ডাক্ট শুড ওপেন, ওই লাইনটা বুঝি নাই। আচ্ছা শোনো, আমি তোমাকে বলি, আমাদের তুমি যদি মেইলের কথা চিন্তা করো, মেইলের যেই জেনিটাল সিস্টেম সেটা আলটিমেটলি কোথায় ওপেন করে? কোথায়? ইউরেথ্রাতে ওপেন করে না আলটিমেটলি? মেসোনেফ্রিক, ও না, আগে আচ্ছা, আগে হ্যাঁ, আমাকে প্রোস্টেটিক পার্ট অফ ইউরেথ্রাতে। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ। সো জেনিটাল পার্ট কোথা থেকে আসে? মেইলের মেজোনেফ্রিক ডাক্ট থেকে আসে না? জি ভাইয়া। আবার মেইলের ইউরেথ্রাটাও, শুধু মেল না, ইউরেথ্রাটাও তোমার এই যে ইউরোজেনিটাল সাইনাস থেকে আসে। ঠিক আছে, সো এটা প্যারালাল। সো জেনিটাল অর্গান যদি জেনিটাল ডাক্ট যদি ইউরেথ্রাতে ওপেন করে, তার মানে কি ইন্ট্রাউটেরিন লাইফেও মেজোনেফ্রিক ডাক্ট ইজ সাপোজ টু ওপেন ইন ইউরোজেনিটাল সাইনাস। এখন বুঝতে পারছো? ও প্যারালালি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি ভাইয়া।
মানে অ্যাডাল্ট মেলের জেনিটাল সিস্টেমটা ড্রেন করতেছে অ্যাডাল্ট ইউরেথ্রাতে। এটারই ইন্ট্রা ইউটেরাইন কাউন্টারপার্ট কি ছিল? এক একটার জেনিটাল কাউন্টারপার্ট ছিল মেজোনেফ্রিক ডাক্ট, আর ইউরেথ্রার কাউন্টারপার্ট অর্থাৎ ইউরেথ্রার সোর্স ছিল ইউরোজেনিটাল সাইনাস। সো এখান মানে মেজোনেফ্রিক ডাক্টটা ইট শুড ড্রেন ইনটু দ্য ইউরোজেনিটাল সাইনাস। মানে এই ছবিটা দেখো, দাঁড়াও, এই ছবিটা দেখো, এই ছবিটা দেখো তুমি। আমি এখানে শুধু অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য ক্লোয়েকা অর্থাৎ ইউরোজেনিটাল সাইনাসটা দেখাচ্ছি। এই হচ্ছে অ্যালান্টয়েস, আর এখানে মেজোনেফ্রিক ডাক্টটা এসে এখানে ড্রেন করছে। ঠিক ঠিক আছে, বুঝতে পারছো? এখন বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, মানে জিনিসটা হচ্ছে কি আসলে একটু অন্যভাবে যদি চিন্তা করো, মানে আমাদের বডির মাঝখান বরাবর কোন একটা জায়গাতেই হচ্ছে তোমার মেজোনেফ্রিক ডাক্টটা শুরু হয়, নামতে 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 আস্তে আস্তে দেন হচ্ছে তোমার এখানে এসে ওপেন করে। হ্যাঁ দাঁড়াও আমি এখানে একটু দেখাই দিই। তোমার হচ্ছে মেজোনেফ্রিক ডাক্টটা বডির মাঝখান বরাবর শুরু হয়ে এভাবে তোমার ওপেন করে ইউরোজেনিটাল সাইনাস। ওকে, এখন ঠিক আছে, এখন ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি কি বললাম যে আমি আমার ইউরোজেনিটাল সাইনাসের কথা বললাম, এবং আমি আরেকটা জিনিস বললাম যে ইউরোজেনিটাল সাইনাসে কে এসে ওপেন করে? মেজোনেফ্রিক ডাক্ট এসে ওপেন করে। সো এটা মাথায় রাখো। এখন এখন দেখো, ডিউরিং ডেভেলপমেন্ট অফ রেনাল সিস্টেম, এই যে তোমার মেজোনেফ্রিক ডাক্ট, এই মেজোনেফ্রিক ডাক্ট থেকে একটা এরকম এই যে একটা আউট পাউচিং এর মতো বের হয়। ঠিক আছে, একটা আউট পাউচিং এর মতো বের হয়। এই আউট পাউচিংটা একটা নাম আছে, এটার নাম হচ্ছে ইউরেটেরিক বাড। এটা এভাবে আউটপাচিং মতো বের হয়ে সামনে উপরের দিকে গ্রো করতে থাকে। ইট স্টার্টস টু গ্রো টুয়ার্ডস হোয়াট? ইট স্টার্টস টু গ্রো টুয়ার্ডস দ্য মেটানেফ্রোজ। ওকে, মেটানেফ্রোজ। তাহলে দেখো, ইউরেটেরিক বার্ড, ইট ইট ইজ অ্যান আউটপাউচিং ফ্রম দ্য মেজোনেফ্রিক ডাক্ট। তাহলে আমি আবার বলি, মেজোনেফ্রিক ডাক্ট ওপেন করতেছিল ইউরোজেনিটাল সাইনাসে, সেই মেজোনেফ্রিক ডাক্ট থেকে একটা আউটপাউচিং বের হইলো। এটা নাম হচ্ছে ইউরেটেরিক বাড। ইট গ্রোজ টুয়ার্ডস দ্য মেটানেফ্রোস। খেয়াল করো, এটা মেটানেফ্রোসের দিকে আস্তে আস্তে গ্রো করবে। গ্রো করতে করতে দেখো কি হয়, এটা শুধু গ্রো করে না, গ্রো করতে করতে ব্রাঞ্চিংও করে। একটা সময় মেটানেফ্রোসের সাথে ইন্টিমেটলি অ্যাসোসিয়েটেড হয়ে যায়। দেখো এই ছবিতে দেখো, উপর দিকে যাচ্ছে, একটা সময় ব্রাঞ্চিং করতে করতে ইন্টিমেটলি অ্যাসোসিয়েটেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। তাইলে সে যাচ্ছে, গ্রো করতেছে, গ্রো করতে 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 এক সময় মেটানেফ্রোজের সাথে ইন্টিমেটলি অ্যাসোসিয়েটেড হয়ে গেল। আবার যখনই সে মেটানেফ্রোজের কাছাকাছি আসলো, তখন সে ব্রাঞ্চিংও করা শুরু করলো। এভাবে অনেক রকম ব্রাঞ্চিং করা শুরু করবে। ঠিক আছে, এখন ব্রাঞ্চিংগুলা কি সেটাই আমরা একটু দেখি। একটু দেখি, তোমার খুবই মজার জিনিসটা। তাহলে ইউরেটেরিক বার্ড যখন আনব্রাঞ্চ থাকে, ওই অংশটাকে বলা হয়, ওই অংশের নিচের অংশটাকে বলা হয় ইউরেটার, আর উপর অংশটাকে বলা হয় পেলভিস অফ দ্য ইউরেটার। এটার প্রথম যে ব্রাঞ্চগুলো অ্যাপিয়ার করে, সে ব্রাঞ্চগুলোকে বলা হয় মেজর ক্যালিক্স। আর এই মেজর ক্যালিক্সগুলো থেকে এরপর যে ব্রাঞ্চগুলো অ্যাপিয়ার করে, এগুলোকে বলা হয় মাইনর ক্যালিক্স। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো, মাইনর ক্যালিক্স যখন ফার্দার ব্রাঞ্চিং হবে, ওদের নাম হবে কালেক্টিং ডাক্ট। এরা যখন ফার্দার ব্রাঞ্চ হবে, এদের নাম হবে কালেক্টিং টিউবিউল। তাইলে দেখো কয়ভাবে ব্রাঞ্চ হচ্ছে একটু দেখো। ফার্স্ট জেনারেশন হচ্ছে ইউরেটার, পেলভিসও ফার্স্ট জেনারেশন। প্রথম যে ব্রাঞ্চিং হলো, আচ্ছা আচ্ছা দাঁড়াও, এরা তো আর জেনারেশন না, এরা তো তোমার ওই জিনিসটাই। ফার্স্ট জেনারেশনে যে ব্রাঞ্চিং হলো, ওইটার নাম হলো মেজর ক্যালিক্স। সেকেন্ড, থার্ড এবং ফোর্থ জেনারেশনে যে ব্রাঞ্চিং হয়, ওইটাকে বলা হয় মাইনর ক্যালিক্স। আর পঞ্চম থেকে 12তম জেনারেশনে যে ব্রাঞ্চিং হয়, ওইটাকে বলা হয় যথাক্রমে কালেক্টিং ডাক্ট এবং কালেক্টিং টিউবিউল। তাহলে আমি আবার বলি, আমরা কিন্তু আরো অনেক জায়গায় আগে ব্রাঞ্চিং পড়ছি, ট্রাকিয়াতে ব্রাঞ্চিং পড়ছি,
কিডনিতে ব্রাঞ্চিং, সরি লিভারের যে বাইল ডাক্ট থেকে যে লিভার তৈরি হয় সেখানে ব্রাঞ্চিং পড়ছি। সো এখানে আমরা ব্রাঞ্চিং পড়ি, তাইলে দেখো, তাইলে মেজোনেফ্রিক ডাক্ট থেকে ইউরেটেরিক বার্ড অ্যাপিয়ার করে, সেখান থেকে তৈরি হয় কি ইউরেটার এবং পেলভিস, এটা হচ্ছে আনব্রাঞ্চড অবস্থায়। তারপর প্রথম যে ব্রাঞ্চিং হয় সেটা হচ্ছে মেজর ক্যালিক্স, সেকেন্ড থার্ড এবং ফোর্থ জেনারেশনের ব্রাঞ্চিংগুলো থাকে মাইনর ক্যালিক্স হিসেবে, পঞ্চম থেকে 12তম জেনারেশনের ব্রাঞ্চগুলো জন্ম দেয় কর্টিক্যাল ডাক্ট, সরি কালেক্টিং ডাক্ট এবং কালেক্টিং টিউবিউলের। এই পর্যন্তই ইউরেটেরিক বার্ড ব্রাঞ্চিং হয়, এরপর ইউরেটেরিক বার্ডের আর ব্রাঞ্চিং হয় না, মানে ইউরেটেরিক বার্ড এর চেয়ে বেশি আর ব্রাঞ্চ করতে পারে না। তো দেখো তুমি একটু সংখ্যাটা দেখো একটু, ইউরেটার থাকে একটা, পেলভিস থাকে একটা, মেজর ক্যালিক্স থাকে 3 থেকে 5টা, মাইনর ক্যালিক্স থাকে 10 থেকে 12টা, আর কালেক্টিং ডাক্ট থাকে কয়টা? প্রতি কিডনিতে থাকে 1 মিলিয়ন। কালেক্টিং টিউবিউল, সরি ডাক্ট না, কালেক্টিং টিউবিউল থাকে প্রত্যেকটা কিডনিতে 1 মিলিয়ন। তাহলে ব্রাঞ্চিং করতে 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 কত ভাগ হয়ে গেল দেখতেই পারতেছো। আশা করি সবাই ইউরেটেরিক বার্ডের ব্রাঞ্চিংটা বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো। কোয়েরি থাকলে ফিল ফ্রি টু ইন্টারাপ্ট এন্ড আস্ক, সমস্যা নেই। তাইলে এভাবে তোমার হ্যাঁ, ইউরেটারের দুইটা পার্ট না, একটা হচ্ছে পেলভিস আর পেলভিক পার্ট আর অ্যাবডোমিনাল পার্ট। হ্যাঁ ওইটা তো জাস্ট এটা লোকেশন অনুসারে, হ্যাঁ লোকেশন অনুসারে, ওইটার সাথে এটার সিগনিফিকেন্স নাই কোনো, হ্যাঁ ওইটার সাথে এটার সিগনিফিকেন্ট ডেভেলপমেন্টালি পেলভিক পার্ট আর অ্যাবডোমিনাল পার্টের সাথে এইটার কোনো সিগনিফিকেন্স নাই। হ্যাঁ আমরা এখানে যেইটা দেখাচ্ছি সেটা একটু চিন্তা করো, ইউরেটেরিক বার্ড অ্যাপিয়ার করে শুরুতে, সেটা আস্তে আস্তে মানে মেটানেফ্রোজের সাথে ইন্টিমেটলি অ্যাসোসিয়েটেড হওয়া শুরু করে এবং ব্রাঞ্চিং হওয়া শুরু করে, ব্রাঞ্চিং হইতে 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 এক সময় শেষ হয়ে যায়। তো প্রথম যে ব্রাঞ্চিং গুলো ওটার নাম হচ্ছে মেজর ক্যালিক্স, এরপরের ব্রাঞ্চিং গুলো মাইনর ক্যালিক্স, এরপরের ব্রাঞ্চিং গুলো কালেক্টিং টিউবিউল এবং কালেক্টিং ডাক্ট। তো ফার্স্ট জেনারেশন হচ্ছে মেজর ক্যালিক্স, সেকেন্ড থার্ড ফোর্থ জেনারেশন হচ্ছে মাইনর ক্যালিক্স, পঞ্চম থেকে 12তম জেনারেশন হচ্ছে কালেক্টিং ডাক্ট এবং কালেক্টিং টিউবিউল। আর এগুলা থাকে একটা একটা করে, এটা থাকে 3টা থেকে 5টা, এটা থাকে 10টা থেকে 12টা, কিন্তু ফার্স্ট জেনারেশন হচ্ছে মেজর ক্যালিক্স, তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে হচ্ছে ওই যে ইউরেটার, রেনাল, পেলভিস এগুলো ফার্স্ট জেনারেশনের মধ্যে পড়ছে। এটা ঠিক, মানে আমি জেনারেশন বলতে কয় নাম্বার ডিভিশন সেটাকে বুঝাচ্ছি। হ্যাঁ মানে ইউরেটার, রেনাল, পেলভিস এর মানে এরা তো আনডিভাইডেড ইউরেটেরিক বার্ডের ডেরিভেটিভ, ঠিক আছে, আনডিভাইডেড। তো আমি ফার্স্ট জেনারেশন বলতে যেটা বুঝাচ্ছি, প্রথম যেবার ডিভিশন হয়, প্রথম যে একটা থেকে এই যে প্রথম যে ডিভাইড হয়ে একটা থেকে 3টা হলো, এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন। এরপর যে আবার ডিভাইড হচ্ছে এগুলোকে আমি বলতেছি সেকেন্ড, থার্ড এবং ফোর্থ জেনারেশন, ঠিক আছে, যথাক্রমে। ওকে বুঝতে পারছো? আমি রেনাল, পেলভিস এবং ইউরেটারের কোনো যে মানে জেনারেশনের মধ্যে ফেলতে চাচ্ছি না, ওকে, কোনো জেনারেশনের মধ্যে ফেলতে চাচ্ছি না, যখন থেকে ডিভিশন শুরু হচ্ছে ওইটাকেই আমি জেনারেশন বলতে চাচ্ছি। ওকে আচ্ছা কাইন্ডলি একটু তোমরা একটু হোল্ড করো একটা সেকেন্ড, একটা কল, একটু একটু প্লিজ, সরি এক্সট্রিমলি সরি। হ্যালো, হ্যাঁ ফাইন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আবার ফোন করলে বলবো যে ভাই আনিস স্যার বলছিল আপনার সাথে কথা বলতে। ঠিক আছে প্লিজ, থ্যাঙ্কস, জানেন একটি এটাই সবচেয়ে ভালো জিনিস। হ্যাঁ ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, সরি এক্সট্রিমলি সরি ফর দ্য ইন্টারাপশন। তো জেনারেশনের ব্যাপারটা আশা করি সবাই বুঝতে পারছো। তাইলে ইউরেটেরিক বার্ড থেকে কোন পর্যন্ত, আমরা যে শুরুতে নেফ্রন দেখাইছিলাম, দেখো একটু আমি ইউরেটেরিক বার্ডকে বরাবরই কমলা কালার দিয়ে দেখাই আসতেছি, এখন আমরা শুরুতে একটু নেফ্রনের ছবিটাতে একটু যাই। আচ্ছা এই ছবিটাতে একটু দেখো, এই ছবিটা একটু দেখো আগে, এই যে ইউরেটার, সরি সরি এই হচ্ছে ইউরেটার ছিল, এই হচ্ছে পেলভিস, এই হচ্ছে মেজর ক্যালিক্স, এই হচ্ছে মাইনর ক্যালিক্স, এই ছিল কালেক্টিং ডাক্ট, তারপরে
কমলা আর কি কি ছিল, এই যে কালেক্টিং টিউবিউল। তাহলে এই কালেক্টিং টিউবিউল পর্যন্তই হচ্ছে ইউরেটেরিক বার থেকে আসে, বাকি পুরোটার কালার হচ্ছে বেগুনি। সো বাকি পুরোটা আসে কোত্থেকে, মেটানেফ্রোস থেকে আসে। সো এটা আমরা দেখবো একটু পরে। আশা করি সবাই বুঝতে পারতেছো, কোনো প্রবলেম হলে আমাকে বইলো, মাঝখানে ইন্টারাপ্ট করে বইলো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা ইউরেটেরিক বার্ডের ডেভেলপমেন্টটা পড়লাম, মানে ইউরেটেরিক বার্ড থেকে কি 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 আসে এটা পড়লাম। আচ্ছা আচ্ছা, এটা তো বলছি অলরেডি। এখন দেখো, এখন আমরা ইউরেটেরিক বার্ডের সবচেয়ে টার্মিনাল ডিভিশনটা কি, কালেক্টিং টিউবিউল। এখন আমরা একটা সিঙ্গেল কালেক্টিং টিউবিউলে মানে একটু চিন্তা করি। প্রত্যেকটা কালেক্টিং টিউবিউল কিন্তু শোনো, আমার কিডনিতে যেই কয়টা নেফ্রন আছে ঠিক সেই কয়টা কালেক্টিং টিউবিউল আছে, কিন্তু যেই কয়টা নেফ্রন আছে সেই কয়টা কালেক্টিং ডাক্ট কিন্তু নাই। সো নেফ্রনের পার্ট কিন্তু কালেক্টিং টিউবিউল, কালেক্টিং ডাক্ট না। ঠিক, কালেক্টিং ডাক্ট অনেকটা আসলে আর একটু লার্জার সিস্টেমের পার্ট, অনেকগুলো কালেক্টিং টিউবিউল একটা কালেক্টিং ডাক্টে। সো ডিরেক্টলি নেফ্রনের পার্ট হচ্ছে কালেক্টিং টিউবিউল। সো খেয়াল রাখবা, তাহলে প্রত্যেকটা কালেক্টিং টিউবিউল নিয়ে আমরা যদি চিন্তা করি, তো পুরো জিনিসটা চারপাশেই তো মেটানেফ্রোস আছে, তাই না? তাহলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কালেক্টিং টিউবিউলের চারপাশেও তো একটা ইমিডিয়েটলি সারাউন্ডিং মেটানেফ্রিক টিস্যু আছে, তাই না? তাইলে দেখো, প্রত্যেকটা কালেক্টিং টিউবিউল সারাউন্ডেড বাই আ মেটানেফ্রিক টিস্যু ক্যাপ, এটাকে বলা হয় মেটানেফ্রিক টিস্যু ক্যাপ। এখন কি হয়, এই যে তোমার কালেক্টিং টিউবিউল, এই কালেক্টিং টিউবিউল দিস হ্যাজ ইনডাকটিভ ইনফ্লুয়েন্স। এটা ইনডাকটিভ ইনফ্লুয়েন্স দিয়ে এর আশেপাশের সেলগুলোকে চেঞ্জ হইতে প্রভাবিত করতে পারে। কিভাবে দেখো, এখানে একটা ছবি দেখাইছি যে হ্যাঁ ইনডাকটিভ ইনফ্লুয়েন্স দিচ্ছে। এটা কি করে দেখো, ইট স্টিমুলেটস দ্য মেটানেফ্রিক টিস্যু ক্যাপ টু বিকাম টিউবিউলার। শুরুতে মেটানেফ্রিক টিস্যু ক্যাপটা সলিড থাকে, কালেক্টিং টিউবুলের ইনফ্লুয়েন্সে এই মেটানেফ্রিক টিস্যু ক্যাপটা একটা টিউবুলার মতো, একটা টিউবের মতো হয়ে যায়। তাহলে এক নাম্বার গেল এটা। দুই নাম্বার, it also stimulates the metanephric tissue to come in close contact with tuft of capillary। তাহলে দেখো, তাহলে কি হচ্ছে, এই হচ্ছে তোমার এটা কি বললাম, এটা কালেক্টিং টিউবিউল। it induces the metanephric tissue cap to become tubular, and it also stimulates the metanephric tissue to come in close contact with tuft of capillary। এই টাফট অফ ক্যাপিলারিটারি ভবিষ্যতে নাম হবে গ্লোমেরুলাস। এরপর এই গেল দুইটা কাজ। তিন নাম্বার কাজ কি হবে, ইট স্টিমুলেটস দ্য এলংগেশন অফ, ব্লু কালার ফিগারটা দেখে ইন্ডিকেট করছে। এটা 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 জি ব্লু না, ভাইয়া। এটা বেগুনি। তোমাদের এখানে কি ব্লু লাগতেছে? এটা হচ্ছে বেগুনি। যাই হোক, দেখো এটা, দেখো এই যে এইটা কি বেগুনি মনে হচ্ছে নাকি এটা ব্লু মনে হচ্ছে? এইটা বেগুনি। শুনো, ঠিক আছে। এটাই, এই জিনিসটাই শুরুতে সলিড থাকে, ঠিক আছে? এই সলিড জিনিসটাকে কালেক্টিং টিউবিউল স্টিমুলেট করে টু বিকাম টিউবিউলার, ঠিক আছে? এটা কিন্তু একটা ফাঁপা জিনিস, এটা একটা সলিড জিনিস ছিল, এই সলিড জিনিসটাকে সে একটা ফাঁপা নলের মতো কনভার্ট করতে ইনডিউস করে, ঠিক আছে? এটা ছিল এক নাম্বার ইনফ্লুয়েন্স। দুই নাম্বার ইনফ্লুয়েন্স ছিল এই যে টিউবিউলটা হইলো নতুন, এই টিউবিউলটাকে সে টাফট অফ ক্যাপিলারির কাছাকাছি যাইতে সাহায্য করে। এই টাফট অফ ক্যাপিলারির নাম হয় ভবিষ্যতে গ্লোমেরুলাস। আর তিন নাম্বার কাজটা কি হবে, তিন নাম্বার কাজ হবে এই যে টিউবিউল হলো মেটানেফ্রিক টিউবিউল, এটার এলংগেশন প্লাস কনভলিউশন, এটাকে স্টিমুলেট করবে। তাইলে দেখো এক নাম্বার কি 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 ছিল, সলিড থেকে টিউবুলার এ কনভার্ট করে। দুই নাম্বার কি কি ছিল, ক্লোজ কন্টাক্ট উইথ টাফট অফ ক্যাপিলারিস, উইথ টাফট অফ ক্যাপিলারি। আর তিন নাম্বার কি ছিল, ইট স্টিমুলেটস দ্য মেটানেফ্রিক টিউবিউল টু এলংগেট অ্যান্ড কনভলিউট, লম্বা হয় এবং প্যাঁচাইতে সাহায্য করে। আলটিমেটলি ইট গিভস রাইজ টু দ্য, আচ্ছা দেখো, টাফট অফ ক্যাপিলারিতে সাথে সে একটা ইন্টিমেট সম্পর্ক স্থাপন করতেছে। টাফট অফ ক্যাপিলারির সাথে ইন্টিমেট সম্পর্ক স্থাপন করার ফলে এই অংশটার নাম হয় বাউম্যান ক্যাপসুল, বাউম্যানস ক্যাপসুল।
আর এই পুরো জিনিসটার নাম হয় রেনাল কর্পাসল। জানো আশা করি এই জিনিসগুলো, এগুলো ইন্টারে ছিল। আচ্ছা, তারপর কি বললাম, ফার্দার এলংগেশন এন্ড কনভলিউশন হয়, আলটিমেটলি এরকম হয়ে যায় পুরাটা এরকম। তাহলে এই হচ্ছে তোমার ওই যে এই অংশটা হচ্ছে এটা গ্লোমেরুলাসের এখানে এটা, আর বাকিটা কনভলিউশন হচ্ছে এখানে, এখানে একটু আনকনভলিউটেড বাট এখানে আবার কনভলিউটেড। আলটিমেটলি এই ছিল ওই যে সেই কালেক্টিং টিউবিউলটা। ঠিক আছে, সবাই বুঝতে পারছো আশা করি এই পর্যন্ত? কোনো কোয়েরি থাকলে অবশ্যই বইলো। তাহলে আমি আরেকবার বলতেছি, কালেক্টিং টিউবিউল কি করতেছে, ইট ইনডিউসেস দ্য সারাউন্ডিং মেটানেফ্রিক টিস্যু ক্যাপ টু বিকাম এ টিউবিউল টিউব and also to establish close contact with the surrounding মানে টাফট অফ ক্যাপিলারি, যে টাফট অফ ক্যাপিলারির ভবিষ্যৎ নাম হবে বাউমেন্স ক্যাপসুল। এবং এই যে তোমার যে অংশটা এরকম ক্যাপিলারির চারপাশে একটু এরকম প্লেটের মতো হয়ে গেল, এটার নাম হবে বোমেন্স ক্যাপসুল, আর পুরো জিনিসের নাম হবে রেনাল কর্পাসল। আর পরবর্তীতে বাকি যে টিউবিউল থাকে এটার পুরোটার ফার্দার এলংগেশন এবং কনভলিউশনকে সে স্টিমুলেট করে। তাহলে দিস ওয়াজ দ্য ডেভেলপমেন্ট অফ নেফ্রন। মানে নেফ্রন ডেভেলপ হইলে তো ওইটাই তো, মানে বিন্দু বিন্দু কণা, মানে বিন্দু বিন্দু কণা নিয়ে সাগর যেমন গড়ে ওঠে, এই নেফ্রন ডেভেলপ হইলে তো আলটিমেটলি কিডনিটা গড়ে উঠতেছে, তাই না? তো হইলো, তাহলে কিডনির ডেভেলপমেন্ট ছিল এই। ঠিক আছে, এখন একটু দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা নেফ্রনের বা কিডনিরই, আমরা যদি কিডনির একটা ইয়ে করি একদম ছোট থেকে, দেখো ফার্স্টে হচ্ছে তোমার গ্লোমেরুলাস, এটা তো তোমার আসলে ব্লাড ভেসেল, এটা তো কিডনির নিজস্ব কিছু না। তারপর হচ্ছে বাউমেন্স ক্যাপসুল, তারপর হচ্ছে তোমার প্রক্সিমাল কনভলেট টিউবিউল, ডিস্টাল কনভলেটেড টিউবিউল, তারপরে ছিল হচ্ছে, আচ্ছা দাঁড়াও সরি, লুপ অফ হেনলিও আছে এর মধ্যে, তারপরে ছিল কালেক্টিং টিউবিউল, তারপরে ছিল কালেক্টিং ডাক্ট, তারপরে ছিল মাইনর ক্যালিক্স, তারপর ছিল মেজর ক্যালিক্স, তারপরে ছিল হচ্ছে তোমার পেলভিস, তারপরে ছিল ইউরেটার। এখন তাহলে একটু দেখো তোমরা, এই যে বোমেন্স ক্যাপসুল থেকে শুরু করে ডিস্টাল কনভলেটেড টিউবিউল, এটু আসছে কোত্থেকে, বেগুনি কালার, অর্থাৎ মেটা নেফ্রোস থেকে আসছে। আর বাকি যে অংশটা ইউরেটার পর্যন্ত, এটা আসছে কোত্থেকে, এটা আসছে ইউরেটেরিক বাট থেকে। ইউরেটেরিক বাটটা কোত্থেকে আসছে, এটা হচ্ছে মেজোনেফ্রিক ডাক্টের একটা আউট পাউচিং, মেজোনেফ্রিক ডাক্টের একটা আউট পাউচিং। তো যাই হোক, দুইটা আলটিমেটলি ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকেই আসছে। তো যাই হোক, এই যে অংশটুকু এটাকে বলা হয় সিক্রেটরি পার্ট অফ নেফ্রন, সিক্রেটরি পার্ট। আর এই যে অংশ এটাকে বলা হয় কালেক্টিং পার্ট। মানে সিক্রেটরি পার্ট আসে তোমার তাহলে মেটানেফ্রোস থেকে, আর কালেক্টিং পার্ট অফ রেনাল সিস্টেম আসে ইউরেটেরিক বাট থেকে। বেগুনি কালারটা হচ্ছে সিক্রেটরি পার্ট, আর কমলা কালারে যা সব হচ্ছে কালেক্টিং পার্ট। তাহলে ইউরেটেরিক বাড এন্টার্স ইনটু দ্য মেটানেফ্রিক ব্লাস্টেমা। ইউরেটেরিক বাড আলটিমেটলি কিসের জন্ম দেয়, কালেক্টিং পার্টের, আর মেটানেফ্রিক পার্ট আলটিমেটলি কিসের জন্ম দেয়, সিক্রেটরি পার্টের। আশা করি সবাই বুঝতে পারছো, বুঝতে না পারলে অবশ্যই বলবা। আর এটা তো বললামই, ইচ কালেক্টিং টিউবুল কভারড বাই মেটানেফ্রিক টিস্যু ক্যাপ, ইন্ডাকটিভ ইনফ্লুয়েন্স, সব এগুলো সব বলে দিছি। ইট কামস ইন ক্লোজ কন্টাক্ট উইথ টাফট অফ ক্যাপিলারিস হুইচ ইজ কল্ড গ্লোমেরুলাস। এবং যখন এই যে কন্টাক্টে যখন আসলো তখন থেকে কিডনি ফাংশন করা শুরু করে, এই গ্লোমেরুলাস থেকে ব্লাড এবং প্লাজমা নিয়ে নিয়ে ফাংশন করা শুরু করে। এবং কন্টাক্টে আসলে এটা প্লেটের মতো জন্ম দেয় বোমেন্স ক্যাপসুলের, এছাড়া বাকি জিনিসগুলোরও জন্ম হয়। এবং এই জিনিসটাই কন্টিনিউয়াস হয়ে যায় কার সাথে, কালেক্টিং টিউবুলের সাথে। তো এটাই যেটা দেখালাম ওইটাই লিখিত ফর্মে আছে। এখন দেখো, যদি এই কালেক্টিং পার্ট আর সিক্রেটরি পার্টের মধ্যে কোনো কারণে, সাপোজ এই হচ্ছে কালেক্টিং পার্ট মানে কালেক্টিং টিউবিউল, আর এই হচ্ছে মেটানেফ্রিক পার্ট। তো আমি এই ছবিতে কি দেখিয়েছিলাম, এদের মধ্যে তোমার শুরুতে হচ্ছে তোমার এরকম দুইজনই বন্ধ থাকে, বাট একটা সময় এদের মধ্যে কন্টাক্ট এস্টাবলিশ হয়ে যায়। ঠিক আছে, যদি কোনো কারণে এদের মধ্যে কন্টাক্ট এস্টাবলিশ করতে না পারে তাহলে কি হবে জানো, মানে জাস্ট হচ্ছে ইনফ্লুয়েন্স করলো কিন্তু এদের মধ্যে কন্টাক্ট এস্টাবলিশ হলো না, মানে এই দুইটা টিউব আলাদা আলাদা রয়ে গেল। তখন কি হবে, এটা প্লাজমা ফিল্টার করতে 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 এখানে ইউরিন পাঠাবে ঠিকই, কিন্তু এই ইউরিনটা আর
কালেক্টিং টিউবুলে যেতে পারবে না, এরকম জমে যাবে, ফুলে ফুলে ঢোল হয়ে যাবে। এরকম কিডনিতে 1,00,000 নেফ্রনের জন্য 1,00,000 এরকম ফোলা ফোলা ঢোল পাওয়া যাবে। বাইরে থেকে দেখলে মনে হবে যেন যে কিডনিতে ছোট 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 অনেকগুলো বেলুনের মতো, মাল্টিপল সিস্ট। এইটাকে বলা হয় পলিসিস্টিক কিডনি। তাহলে দেখো, ফেলিউর অফ কন্টাক্ট বিটুইন কালেক্টিং পার্ট অ্যান্ড সিক্রেটরি পার্ট, ফরমেশন অফ মাল্টিপল সিস্টস, অ্যান্ড হোয়াট উই কল ইট ইজ কল্ড পলিসিস্টিক কিডনি। বুঝতে পারছো সবাই আশা করি? কোনো কোয়েরি থাকলে বইলো। হ্যাঁ, এটা আরেকবার বলা যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। দেখো এই ছবিটা একটু দেখো তুমি। এই ছবিটাতে কালেক্টিং টিউবিউল এবং মেটানেফ্রিক যে পার্ট, বাকি যে অংশ, এটা আলাদা ছিল, ঠিক আছে? দেখো, আচ্ছা তুমি এই ছবিটা একটু দেখো আগে। দেখো এই ছবিতে দেখো তুমি, এই অংশ আর এই অংশ তো কন্টিনিউয়াস না একদম, হ্যাঁ? কিন্তু হ্যাঁ, কোনো কারণে যদি এই অংশ আর এই অংশ কন্টিনিউয়াস না হয়, তাহলে কি হবে জানো? এই যে তোমার গ্লোমেরুলাস, তোমরা রেনাল সিস্টেম পড়তেছো না ফিজিওলজিতে? গ্লোমেরুলাস দিয়ে ইউরিন ঢুকে ঢুকে এখানে ইউরিন তৈরি হয়ে থাকবে, কিন্তু ইউরিনটা আর সামনে যাইতে পারবে না। কালেক্টিং টিউবিউলে যাইতে পারবে ইউরিনটা, আর যদি এই দুইটা টিউবের মধ্যে কন্টাক্ট এস্টাবলিশ না হয়? পারবে? না না তখন না, ইউরিনটা কোথায় জমবে? এই অংশটুকুতে জমে যাবে না? কালেক্টিং পার্টে, সরি সিক্রেটরি পার্টের মধ্যে জমে যাবে না ইউরিনটা? secretory part। হ্যাঁ। এখন হ্যাঁ হ্যাঁ, এরকম একটা জমলে এই একটা নেফ্রন বেলুনের মতো ফুলে গেল, ছোট্ট একটা বেলুনের মতো। এরকম পুরো কিডনিতে 1,00,000 নেফ্রন আছে। এই 1,00,000 ছোট 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 যদি সিস্ট হয়, এটাকে বাইরে থেকে দেখতে এরকম লাগবে। দেখো যে, fluid filled cavity, তাই না হ্যাঁ ভাইয়া? হ্যাঁ ছোট্ট ফ্লুইড ফিল্ড, ছোট ছোট খুবই, মানে নেফ্রন তো একদম ছোট, তো এই ফ্লুইড ফিল্ড ক্যাভিটিগুলো একদম ছোট ছোট হবে। বাট যেহেতু অনেকগুলা, জন্য সবাই মিলে পুরো কিডনিকে একটা এরকম সিস্টিক অ্যাপিয়ারেন্স দিবে। দেখতে পাচ্ছ বাইরে থেকে এরকম মনে হবে যেন যে কিডনিটা ফুলে আছে। দেখতে পাচ্ছ? জি ভাইয়া। ভাই এই এটাকে বলা হয়, কারণেই ফার্স্টে যখন হচ্ছে সলিড থেকে মানে টিউবুল লাইক স্ট্রাকচার হচ্ছিল, ওই হ্যাঁ বেগুনি কালারটাকে মেগনিফিক ডার্ক বলছিলেন, এই কারণেই ফার্স্টে না, ওইটা হচ্ছে সিক্রেটরি পার্ট হ্যাঁ হ্যাঁ ডেভেলপ করছে ওখান থেকে, তার হ্যাঁ কারণে। হ্যাঁ সোজা কথা, দুইটাই টিউবিউল, কিন্তু দুইটা টিউবুলের মধ্যে কন্টাক্ট এস্টাবলিশ হইতে হবে, নাইলে ইউরিন তৈরি হয়ে সিক্রেটরি পার্টে আটকায় যাবে, কালেক্টিং পার্টে আর আসতে পারবে না। ঠিক আছে? বুঝতে পারছো এখন কি বলতে চাচ্ছি? জি ভাইয়া। ওকে, হ্যাঁ হ্যাঁ, আশা করি সবাই ক্লিয়ার হইছো। যদি প্রবলেম হয় জিজ্ঞেস করো, কোনো সমস্যা নেই। তাহলে এই পর্যন্ত গেল। এখন দেখো, আমরা মোটামুটি ডেভেলপমেন্ট পড়ে ফেলছি, কঠিন ডেভেলপমেন্ট কিডনির আর কি, শুধু কিডনির, অন্যগুলা না, কিডনিটা। এখন একটু দেখো, এখন কিডনিটা কোন জায়গায়, আমরা কি বলছিলাম, কিডনিটা এই যে ডেফিনিটিভ কিডনিটা কোত্থেকে ডেভেলপ করে? মেটানেফ্রোস থেকে। মেটানেফ্রোসটা কই থাকে বলছিলাম? এটা বলছিলাম যে লাম্বো স্যাক্রাল রিজিয়নে অথবা পেলভিসে নিচে থাকে, পেলভিসে অথবা আইলিয়াক ফসাতে। কিন্তু আমাদের বডিতে কিডনি কোথায় থাকে? পেলভিসে তো থাকে না, থাকে আমাদের লাম্বার পোস্টেরিয়র রিজিয়নে। হ্যাঁ অ্যাবডোমিনাল ওয়াল। মানে হ্যাঁ, তোমার এই যে লিভারটা আছে না, লিভারের ঠিক নিচেই থাকে। সো এটা কিন্তু অলমোস্ট মিড লাম্বার রিজিয়ন। আর ছোট বয়সে কোথায় থাকে? স্যাক্রাম, এই জায়গায় থাকে কিডনিটা, লাম্বো স্যাক্রাল রিজিয়ন। সো আলটিমেটলি এটা কিন্তু অবশ্যই অ্যাসেন্ড করে করে এখানে আসতে হয়। তাইলে দেখো, কিডনি নাও ইন পেলভিস অর আইলিয়াক ফসা, কিন্তু যেহেতু আমাদের ম্যাচিউর বডিতে আমরা এই জায়গায় পাই, তার মানে কি নিশ্চয়ই এখানে সে এটা উঠে আসছে। তাইলে নাও কিডনি উইল অ্যাসেন্ড ফ্রম পেলভিস টু লাম্বার রিজিয়ন। এটা কি কি কারণ আছে? একটা হচ্ছে বাচ্চা জন্ম হতে হতে তার মানে উপর দিকে জায়গা বৃদ্ধি পায়, তখন কিডনি উপরে হয়। তবে এটার যে ইম্পর্টেন্ট কারণটা কি সেটা এখন একটু দেখো। কিডনি যদি পেলভিসে থাকে, এটা ব্লাড পায় কোত্থেকে? আমাদের পেলভিসের ব্লাড সাপ্লাইটা একটু তোমাকে একটু বলি তোমাদেরকে। অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা দুই ভাগে ভাগ হয়, কমন আইলিয়াক দুইটাই। এটা ভাগ হয় দুই ভাগে, এক্সটার্নাল আইলিয়াক এবং ইন্টারনাল আইলিয়াক। এক্সটার্নাল আইলিয়াকটা কিন্তু লোয়ার লিম্বের সাপ্লাই দেয়, ফিমোরাল আর্টারি হয়ে। আর ইন্টারনাল আইলিয়াকটা সাপ্লাই দেয় কাকে? পেলভিসকে, পেলভিক অর্গানগুলাকে। তাহলে দেখো, এই ছিল আমার 100% ব্লাড, এটা এখানে 50% হলো, এখানে আবার 25% হলো। আবার পেলভিসে অনেক অর্গান আছে, মেল জেনিটাল সিস্টেম, অনেক কিছু। তো এর মধ্যে একটা পার্ট তখন কিডনি পাচ্ছিল ইন্ট্রা ইউট্রাইন লাইফে, প্রথম যখন সে পেলভিসে ছিল। কিন্তু
আমাদের কিডনির কাজ তো আমাদের পুরো ব্লাড এবং প্লাজমাকে ফিল্টার করা, তাহলে সে মাত্র 25% ব্লাড অ্যাট এ টাইম ফিল্টার করলে কি বডির জন্য ভালো হবে? নাকি সে যদি একদম অ্যাবডোমিনাল এওটার কাছাকাছি থাকে, একদম প্রিফারেন্সিয়ালি সবার আগে ব্লাডটা পায়, তাহলে ভালো হবে? অবশ্যই সে যদি আরেকটু উপরে থাকে, যেখানে সে অ্যাবডোমিনাল এওটা থেকে ডিরেক্ট একটা সাপ্লাই পাবে, সেটা তো ভালো না? আমাদের অ্যাডাল্ট বডিতে কিন্তু এটাই হয়। আমাদের অ্যাডাল্ট বডিতে ডিরেক্ট রেনাল আর্টারি হচ্ছে অ্যাবডোমিনাল এওটার একদম ডিরেক্ট একটা ব্রাঞ্চ। সো সেখান থেকে সে ব্লাড পায়, তার জন্য। তাহলে দেখো, when in pelvis it gets blood from internal iliac, when in lumbar it gets blood directly from the abdominal aorta. সো কোনটা ফিল্ট্রেশনের জন্য কোনটা বেশি ভালো? যত হার্টের কাছাকাছি থাকবে ততই ভালো। সো ইট ইজ বেটার ফর ফিল্ট্রেশন ফাংশন। তো যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে কিডনিটা কেন উপরে অ্যাসেন্ড করে, তোমরা বলবা যে ফর বেটার ফিল্ট্রেশন ফাংশন। পেলভিসে থাকলে এটা ইন্টারনাল আইলেক থেকে ব্লাড পেত, যেটা এট এ টাইম অ্যাবডোমিনাল এওটা দিয়ে আসে মাত্র 25% ব্লাড দেয় একটা কিডনিকে। কিন্তু যদি এটা ভালো ফিল্ট্রেশন ফাংশন করতে হয়, ইট শুড বি ক্লোজার টু দ্য হার্ট হোয়ার ইট ক্যান গেট মোর ব্লাড ফ্লো এট এ টাইম। ঠিক আছে? দেখো, আমরা আমাদের কিডনি 100% ব্লাড ফ্লো পেয়ে মাত্র এর 20% ইউটিলাইজ করতে পারে, যেটাকে আমরা রেনাল ব্লাড ফ্লো বলি। তো এটা যদি পেলভিসে থাকতো 25% ব্লাডের, তখন 6% পাইতো মাত্র। অনেক কষ্ট হইতো আমাদের কিডনির কাজ করতে। ঠিক আছে? সো খেয়াল রাখবা 5%। আচ্ছা, তো আশা করি সবাই বুঝতে পারছো যে কেন কিডনিটা অ্যাসেন্ড করতে হয়। এখন কিছু কথা, অনেক সময় অনেক তার মানে বাচ্চাদের ভাইয়া হচ্ছে হার্টের কাছাকাছি থাকাই হচ্ছে মেইন রিজন, মানে এটার অ্যাসেন্ডিং এর জন্য। আবার বলো, কি বললা? আমি শুনতে পাইনি। ভাইয়া হচ্ছে হার্টের কাছাকাছি থাকলে ও ভালোভাবে ফিল্টার হ্যাঁ, করতে হ্যাঁ, পারবে, মানে এই যত কারণে হার্টের কাছাকাছি থাকবে, অ্যাসেন্ড করে গেছে। হ্যাঁ, তত সে বেশি বেশি ব্লাড পাবে, তত সে পুরো বডিতে ব্লাডটা ছড়ে যাওয়ার আগেই সে ব্লাডটা পেয়ে যাবে। অথবা এমন হতে পারে যে সে বেশি বেশি ব্লাড পাবে অ্যাট এ টাইম। ভালো ফিল্ট্রেশনের জন্য ওইটাই ভালো বেশি, এজন্য সে অ্যাসেন্ড করে ক্লোজার টু দ্য হার্ট চলে আসে। ঠিক আছে? জি বুঝতে ভাইয়া। পারছো? ওকে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে ফেলিউর টু অ্যাসেন্ড উইল রেজাল্ট ইন, আমরা যদি কিডনি যদি অ্যাসেন্ড না করে তাহলে পেলভিসেই রয়ে যায়, এটাকে বলা হয় পেলভিক কিডনি। এখন যদি পেলভিক কিডনি হয়, তারপরও ওই মানুষটা খুব একটা সমস্যা হবে না, এক্সক্রিশন উইল অকার, ইট ইজ কম্প্যাটিবল উইথ লাইফ। সমস্যাটা কখন হবে? যখন ওই মানুষের শরীরে কোনো ইনক্রিজ ডিমান্ড হবে, যেমন ডিউরিং প্রেগনেন্সি ইউটেরাসের ব্লাড ফ্লো অনেক বেড়ে যায়। এটা কিন্তু পেলভিক অর্গান ইউটেরাস। সো ইউটেরাসকে ব্লাড ফ্লো দিতে গেলে তাদের কিডনি আর ওরকম ব্লাড পায় না, তখন তাদের রেনাল ফেলিউর ডেভেলপ করে। তারপর যদি তাদের পেলভিসে কোনো টিউমার হয়, টিউমারগুলা অনেক বেশি রক্ত, মানে রক্ত পছন্দ করে, দে আর ব্লাড হাংরি। ঠিক আছে? টিউমারটা অনেক বেশি ব্লাড নিয়ে নেয়, কিডনির জন্য ব্লাড থাকে না, তখন টের পাওয়া যায় যে এই মানুষগুলো, মানে এই মানুষগুলো হচ্ছে কি জন্মের পর থেকে মোটামুটি ভালোই থাকে, কিছু জানে না ওদের কিডনি কই, আমরা কি জানি আমাদের কিডনি কই? জানি না তো। কিন্তু এরা কখন টের পায় যে এদের সমস্যা আছে? যখন এরা প্রেগনেন্ট হয় বা টিউমার হয়, তখন এরা বুঝতে পারে যে এদের কিডনিটা হচ্ছে ফাংশন করতে পারতেছে না ঠিকমতো। তখন ডাক্তাররা গেস করে যে এর কিডনিটা কি ঠিক জায়গায় আছে কিনা। অনেক সময় দেখা যায় এদের কিডনিটা আসলে পেলভিক কিডনি, এজন্য এটা অ্যাবডোমিনাল এওটার কাছে না, এজন্য এটা ব্লাড ফ্লোটা কম পাচ্ছে। তো এই হচ্ছে তোমার কিডনির অ্যাসেন্ডের সিগনিফিকেন্স, এবং অ্যাসেন্ড না করলে কি হবে সেটা। তাহলে অ্যাসেন্ড না করলে সিমটম কখন প্রকাশ পাবে? যদি কোনো ইনক্রিজ ডিমান্ড হয় বডিতে, যেমন প্রেগন্যান্সি অথবা টিউমার। ওকে, আরেকটা ভাইয়া আরেকটা হ্যাঁ, ইউটেরাইন আর্টারিও তো হচ্ছে ইন্টারনাল আইলিয়াক হ্যাঁ, আর্টারি হ্যাঁ, হ্যাঁ, ব্রাঞ্চ। সব হচ্ছে তখন যেহেতু হ্যাঁ, পেলভিসে থাকলে তখন ইন্টারনাল আইলিয়াক আর্টারি তো হচ্ছে ওই কিডনিকে হচ্ছে ওভাবে সাপ্লাই দিতে পারবে না, লেস সাপ্লাই হ্যাঁ, পাবে, মানে তখনই প্রবলেম, কিডনির ব্লাড তাই ফ্লোটা না? তখন অনেকটুকু ইউটেরাসের দিকে চলে যাবে। কিডনি আর মানে জিনিসটা হচ্ছে যে যখন বাবা মায়ের একজন ছেলে থাকে বা মেয়ে থাকে সেই সব পায়, আরেকটা যদি ভাই হয় বা বোন হয়, অনেকটুকু কি আর ওই ভাই বোনের দিকেও চলে যায়। যেজন্য নতুন ভাই বোন হইলে ছোট বাচ্চার অনেক সময় জেলাস থাকে। জিনিসটা একটা এরকম যে কিডনি, পেলভিক কিডনিটা ভালোই ছিল, পরে যখন নতুন করে একটা বাচ্চা আসতো পেটে, এজন্য ইউটেরাসের ব্লাড ফ্লো বেড়ে গেল, অথবা টিউমার হইলো কোনো, তখন ওই ইন্টারনাল আইলিয়াকের ব্লাড ফ্লো অনেকটুকু অংশ
অ্যাওয়ে ফ্রম দ্য কিডনি অন্য জায়গায় ডাইভার্ট হয়ে যাবে, তখন কিডনি বেশি ব্লাড পাবে না। তখন কিডনি যখনই ব্লাড কম পায় তখন আমাদের ব্লাডের ফিল্ট্রেশন ঠিক মতো হয় না, আমাদের ক্রিয়েটিনিন বেড়ে যায়, আমাদের ইউরিয়া বেড়ে যায়, আমাদের এটাকে আমরা বলি রেনাল ফেলিওর। ঠিক আছে, বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে। ভাইয়া হ্যাঁ তালহা বলো। ভাইয়া একটা ক্লিনিক্যাল কোশ্চেন আছে। হ্যাঁ বলো। জি। ভাইয়া সাপোজ কোনো মানে মহিলার বা কোনো নারীর আপনার হচ্ছে কিডনির ফেলিয়ার খুব আর্লি দেখা দিল এবং তার কিডনি ট্রান্সপ্লান্ট করতে হলো, তো সে কি পরবর্তীতে প্রেগন্যান্সিতে তার কোনো কমপ্লিকেশনস হবে? তার কিডনি ট্রান্সপ্লান্ট করা লাগলো, মানে পেলভিসে তো আমরা সেখানে ট্রান্সপ্লান্টের কিডনিটা রাখি কি? প্রেগন্যান্সিতে কমপ্লিকেশন হবে কি, তাকে প্রেগন্যান্সিতে মাল্টিপল টাইমস ডায়ালিসিস করাইতে হবে, বেশ কয়েকবার। ঠিক আছে, অবশ্যই তার কিছু কমপ্লিকেশন হবে, কারণ তার কিডনিটা পেলভিক রিজিয়নে থাকবে তখন। ঠিক আছে, বুঝতে পারছো ভাইয়া? আমরা ওই জি পেশেন্টগুলোকে ভাইয়া। কাউন্সেল করি যে আপনার বাচ্চা হয়তো নষ্ট হয়ে যেতে পারে, মানে জিনিসটা এরকম যে কিডনিটাই যে সবসময় অবহেলিত এমনটা না, ইউটেরাস অবহেলিত হইতে পারে কিডনির জন্য। সো তখন বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে, অ্যাবর্শন হয়ে যেতে পারে ডিউ টু লেস ব্লাড সাপ্লাই টু দি ইউটেরাস। ঠিক আছে, সো আমরা কাউন্সেলিং করি যে আপনি যদি ঠিকমতো বাচ্চা চান, আপনার হয়তো কয়েকবার ডায়ালিসিস করানো লাগতে পারে, প্রতি সপ্তাহে 1-2 বার করে বা মাসে 1-2 বার করে। আমরা কাউন্সেলিং করে নিই পেশেন্টদেরকে। ঠিক আছে, এখন দেখো তালহা যে কোয়েশ্চেনটা করছে, ট্রান্সপ্ল্যান্টেড কিডনি ইজ প্লেসড ইন পেলভিক রিজিয়ন, মানে একটা মানুষের কিডনি ফেল করলে তার নর্মাল কিডনি থাকে এমন থাকে। ঠিক আছে, সাপোজ এরকম এই হচ্ছে ইউরিনারি ব্ল্যাডার, আমরা যখন কিডনি ট্রান্সপ্ল্যান্ট করি কারো, আমরা কিন্তু এই কিডনিটা কেটে যে আরেকটা বসে এমনটা না, ধরো এই কিডনিটা নষ্ট হয়ে গেছে, এটা ওর মতো আছে, কোনো সমস্যা নেই, আমরা নতুন একটা কিডনি এরকম জায়গায় পেলভিসেই বসাই, ছোট যে অংশ থাকে ইউরেটার সেটা ডিরেক্ট এরকম ব্ল্যাডারের সাথে যোগ করে দেই। এই হচ্ছে কিডনি ট্রান্সপ্ল্যান্টেশনের অবস্থা, তাইলে ট্রান্সপ্ল্যান্ট ইট ইজ প্লেসড ইন দ্য পেলভিক রিজিয়ন। তবে আরেকটা জিনিস তালহা, যেহেতু এর জাস্ট একটা সিঙ্গেল কিডনি এই পাশে, হ্যাঁ, নরমালি পেলভিক কিডনি সাধারণত বাইল্যাটারালি থাকে, আমি যেটা বলছিলাম, হ্যাঁ, তো বাইল্যাটারালি থাকার জন্য ওদের খুব বেশি কষ্ট হয় প্রেগন্যান্সির সময়। এর যেহেতু একটা কিডনি উপরে আছে ঠিক মতো, আরেকটা কিডনি এখানে, সো অতটা প্রবলেম হয় না, অতটা বেশি প্রবলেম হয় না। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো আমি কি বলছি? জি ভাইয়া। হ্যাঁ থ্যাংক ইউ। ওকে, তাহলে গেল এটা। আরেকটা কনজেনিটাল অ্যানোমালি আছে, একটু দেখো ছবিটা। কিডনিটা অ্যাসেন্ড করে তো, তাই না? তোমার এরকম করে করে অ্যাসেন্ড করে একটা সময়। অনেক সময় কি হয়, কিডনি তৈরি হওয়ার সময় দুইটা কিডনির লোয়ার পোল একটা আরেকটার সাথে ফিউজ হয়ে যায়, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হর্স শু কিডনি। এই হচ্ছে হর্স শু, ইউ আকৃতির। তো কিডনির দুইটা লোয়ার পোল যদি ফিউজ থাকে, দেখতে একটা এরকম থাকে, হর্স শু কিডনি। তো এই কিডনিটা তৈরি হওয়ার পরেও কিন্তু ইট উইল ট্রাই টু অ্যাসেন্ড, বাট এটা কি পুরোপুরি অ্যাসেন্ড করতে পারবে? পারবে না। কেন পারবে না আমি তোমাকে বলতেছি। অ্যাবডোমিনাল অ্যাওর্টার ব্রাঞ্চ তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে পড়ে ফেলছো, তিনটা ভেন্ট্রাল ব্রাঞ্চ থাকে। প্রথমটার নাম হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক, দ্বিতীয়টার নাম হচ্ছে সুপিরিয়র মেজেন্টারিক আর্টারি, তৃতীয়টার নাম হচ্ছে ইনফেরিয়র মেজেন্টারিক আর্টারি। আর ছোট বাচ্চাদের ডেভেলপিং কিডনি থাকে ঠিক এই জায়গায়, পেলভিসে। তো যাদের হর্স কিডনি, তারা এরকম করে ওদের কিডনিটা এরকম করে ফিউজ হয়ে থাকে লোয়ার পোল বরাবর। এটাই আস্তে আস্তে এখন উপরে উঠতে গেলে তারা আটকায় যায়। প্রথম কোথায় তারা বাধা পায়? সবচেয়ে নিচে যে ব্রাঞ্চটা ভেন্ট্রাল ব্রাঞ্চ, ইনফেরিয়র মেজেন্টারিক আর্টারি, এখানেই তারা আটকায় যায়। তাহলে এমসিকিউতে কোয়েশ্চেন আসতে পারে যে হর্স কিডনিটা কেন অ্যাসেন্ড করতে পারে না? এটা অ্যাসেন্ড করতে পারে না ডিউ টু প্রেজেন্স অফ ভেন্ট্রাল ব্রাঞ্চেস অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এবং কোন ব্রাঞ্চে এটা আটকায় যায়? সেটা হচ্ছে ইনফেরিয়র মেজেন্টারিক আর্টারিতেই। তাহলে অ্যারেস্ট অফ হর্সু কিডনি ইজ এফেক্টেড বাই হোয়াট? ইট ইজ এফেক্টেড বাই অথবা অ্যারেস্টেড বাই দ্য ইনফেরিয়র মেজেন্টারিক আর্টারি। এবং এরকম হলেও কিডনিটা আর অ্যাবডোমিনাল অ্যাওর্টার কাছাকাছি যাইতে পারে না, অল্প অল্প ইন্টারনাল ইলেকের ব্লাড সাপ্লাই নিতে সন্তুষ্ট থাকতে হয়, তাদের এরকম রেনাল ইনসাফিসিয়েন্সি ডেভেলপ করতে পারে। তাহলে দেখো কি বললো, হর্সু কিডনি ইট অকার্স ডিউ টু ফিউশন অফ দ্য লোয়ার পোল অফ বোথ কিডনিস, অ্যাসেন্ট অ্যারেস্টেড বাই ইনফেরিয়র মেজেন্টারিক আর্টারি। সবাই বুঝতে পারছো আশা করি যা বললাম ভাইয়া এতদূর? এই যে অ্যাসেন্ড করছে কিডনিটা, এটার কি হ্যাঁ, মানে
নির্দিষ্ট কোনো টাইম আছে যে এই টাইমের মধ্যে এত দিনের মধ্যে এটা অ্যাসেন্ড করে যায়? 6 to 7 উইকস এর মধ্যে অ্যাসেন্ট কমপ্লিট হয়ে যায় আমি যতদূর জানি, যদি আমি ভুল না হই। তাও একটু বইটা দেখে শিওর হইতে হবে আমার, বুঝছো? ওকে, আমি ঠিক শিওর না, আমি 100% শিওর না, একটু দেখে বলতে হবে আমার। অথবা তোমরা ভাইয়া আর নিজেরাও। একটা হ্যাঁ, কোশ্চেন, হ্যাঁ সেটা বলো। হচ্ছে মানে একটা পেশেন্টের রেনাল ফেলিওর হইছে, এটা বলতে আসলে কি বোঝায়? রেনাল ফেলিওরটা বলতে কি রেনাল বোঝায়? ফেলিওর হচ্ছে যে তার কিডনি যেই কাজটা করার কথা সেই কাজটা করতে পারতেছে না। কিডনির কি করার কথা? কিডনির ব্লাডটা ইউরিন ঠিকমতো ফর্মেশন। ফিল্ট্রেশন করার কথা। এখন কিডনি যদি কোনো কারণে ব্লাড ঠিকমতো ফিল্টার করতে না পারে, সেটাই হচ্ছে রেনাল ফেলিওর। এখন এই রেনাল ফেলিওরের কারণ তোমরা ইন্টারমিডিয়েট নিশ্চয়ই পড়ে আসছো 3 রকম: প্রি রেনাল, রেনাল, পোস্ট রেনাল। পড়ছিলা কি? কিডনি পূর্ববর্তী কিডনি আর কিডনি উত্তর। কিডনি পূর্ববর্তী বিকল, কিডনিতে বিকল আর কিডনি উত্তর বিকল। মনে আছে এই টার্মগুলা? ইন্টারমিডিয়েটে ছিল, ইন্টার বইয়ে ছিল মনে হয়, তাই না? আমি যদি ভুল না বলে, কে 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 কেউ একটু আমাকে বলো তো, ছিল এগুলা? ছিল, হ্যাঁ। ছিল। হ্যাঁ, এখন তুমি একটু দেখো, আমি আমাদের মনে হয় ছিল না ভাইয়া। ভাইয়া এই 3টা টার্ম ছিল না, জাস্ট নেফ্রাইটিস এইটা ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আর না বলি, জাস্ট। নেফ্রাইটিস ছিল ভাইয়া, আমি এই তিনটা টার্ম পড়িনি। আচ্ছা আচ্ছা, আমাদের বইয়ে তাহলে ছিল, তাহলে আমি জাস্ট যা বলতেছি শোনো। এটা হচ্ছে গাজী আজমল স্যারের বইয়ে ছিল আমার যতদূর মনে হয়, তোমাদের টাইমে ছিল কিনা। পুরোনো এডিশনটা। আচ্ছা যাই হোক, না থাকলে আমাদের নাই। এডিশনে পাইনি ভাইয়া। আচ্ছা, না থাকলে নাই, সমস্যা নেই। কিডনির বেসিক ফাংশনটা একটু দেখো। ব্লাড, ব্লাডকে মানে ব্লাড হচ্ছে রেনাল আর্টারি দিয়ে কিডনিতে ঢুকে, দেন কিডনিতে ঢুকে ইউরিন ফর্ম করে, এই ইউরিনটা পরে বের হয়ে যায় বাকি যে ইউরিনারি ব্ল্যাডার বা ইউরেথ্রা দিয়ে, ঠিক আছে? যদি এই কোনো জায়গায় ঠিকমতো, এই কোনো জায়গায় যদি প্রবলেম হয়, তাহলে কিডনি তার কাজটা করতে পারবে না। তার কাজটা কি ছিল? ফিল্টার করা প্লাজমাকে। কখন কখন যদি ব্লাড ঠিকমতো ফ্লো না হয় কিডনিতে, তাইলে হইতে পারে রেনাল ফেলিওর। যদি কিডনি নিজে নষ্ট থাকে, তাইলে হইতে পারে রেনাল ফেলিওর। যদি কিডনির পরে কোনো অবস্ট্রাকশন থাকে, তাইলে হইতে পারে রেনাল ফেলিওর, ঠিক আছে? তো তো সোজা কথা, এইসব ক্ষেত্রেও কিডনি তার কাজটা ঠিকমতো করতে পারে না। কেন? কারণ ব্লাড ঠিকমতো ফ্লো হইতে পারে না কিডনিতে। তাহলে এটা হচ্ছে ওই কারণে রেনাল ফেলিওর। তাহলে একটা কি, ব্লাড ফ্লো হচ্ছে না কিডনিতে ঠিকমতো, এই জন্য রেনাল ফেলিওর। মানে জিনিসটা অনেকটা এরকম যে কিভাবে মানে তোমাদের কিভাবে বুঝাবো। সাপোজ হচ্ছে তোমার তোমার একটা সিঙ্ক আছে, সিঙ্ক আছে, সিঙ্কের ট্যাপ আছে, আর এখানে হচ্ছে সিঙ্কের নিচ দিয়ে পানি চলে যাওয়ার ব্যবস্থা আছে। এখন তুমি কখন ঠিকমতো করে সিঙ্কে কাজ করতে পারবা? যদি পানি আসে পরিমাণ মতো, যদি সিঙ্ক ইটসেলফ ঠিকঠাক থাকে, এবং এই যে সিঙ্কের জালিকা এবং এই টিউবটা যদি ঠিকঠাক থাকে। যদি পানি ঠিকমতো না আসে, তাহলে তুমি বাসন পরিষ্কার করতে পারবা না। সিঙ্কটা যদি ভাঙা থাকে, তুমি বাসন ঠিকমতো পরিষ্কার করতে পারবা না। নিচে যদি অবস্ট্রাকশন থাকলে, তাহলে তুমি বাসন ঠিকমতো পরিষ্কার করতে পারবা না। সো কিডনির ক্ষেত্রে একটা এরকম 3টা লেভেলের প্রবলেমের কারণে কিডনি ফেলিয়ার হতে পারে। তো কিডনি তার কাজটা ঠিকমতো করতে না পারা, এটাই রেনাল ফেলিওর। সেই ক্ষেত্রে কিডনির নিজের দোষও হইতে পারে, সেটা অন্য কারো দোষও হইতে পারে, কিডনির পরবর্তী কোনো দোষ বা কিডনির পূর্ববর্তী কোনো দোষ। ওকে, আচ্ছা যাই হোক, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না যে রেনাল ফেলিওর জিনিসটা কি। সোজা কথা, কিডনি সাপোজ টু ডু ইটস ওয়ার্ক, ওটা করতে না পারলে ওটাকে রেনাল ফেলিওর বলে। আর কিডনি তার কাজটা ঠিকমতো করতেছে কিনা, এটা আমরা কেমনে বুঝি? যদি একটা টেস্ট করতে বলে, সেটা হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন। এটা তোমরা অনেকেই তোমাদের আত্মীয়স্বজনকে করতে দেয়, তোমরা জানো। ক্রিয়েটিনিন লেভেল যদি হাই থাকে, তাহলে আমরা বুঝতে পারবো, আন্দাজ করতে পারবো যে হয়তো তার কিডনিটা ঠিকমতো কাজ করতে পারতেছে না। সেটা কিডনির দোষেই হোক আর যার দোষেই হোক। আচ্ছা যাই হোক, অনেক কিছু বললাম। এখন একটু দেখো যে ইন্ট্রা ইউটেরাইন লাইফে কিডনির ফাংশনটা কি। ইন্ট্রা ইউটেরাইন লাইফ থেকে কিডনি ফাংশন শুরু করে মিক্সচুরেশন মানে কি? ইউরিনেশন, মিক্সচুরেশন ইনটু দ্য অ্যামনিওটিক ক্যাভিটি। এবং এই অ্যামনিওটিক ক্যাভিটিতে ইউরিন বের হয়ে এটাই অ্যামনিওটিক ফ্লুইডের অংশ হয়।
তাহলে ইট মেনটেন্স ভলিউম অফ দ্য অ্যামনিওটিক ফ্লুইড, মানে জিনিসটা হচ্ছে কি, বাচ্চা পেশাব করে ওইটাই অ্যামনিওটিক ফ্লুইড হয়ে যায়, ওইটাই বাচ্চা আবার খায়, ওইটাই বাচ্চা আবার পেশাব করে। সো এই হচ্ছে একটা সাইকেল, ঠিক আছে। তাহলে কিডনির কাজটা কি, অনেক কাজই আছে, এর মধ্যে এই ইউরিনের কাজটা হচ্ছে ইট মেনটেন্স দ্য ভলিউম অফ দ্য অ্যামনিওটিক ফ্লুইড। এখন একটু ইম্পর্টেন্ট একটা কথা তোমরা একটু চিন্তা করো, সাপোজ একটা বাচ্চার কিডনি নাই, রেনাল অ্যাজেনেসিস, অথবা ইউরেটার নাই বা ব্ল্যাডার নাই, কিছু একটা নাই, তাহলে তার ইউরিন কি অ্যাজ ইউজুয়াল তৈরি হবে? হবে না। তখন কি তার অ্যামনিওটিক ফ্লুইড অ্যাজ ইউজুয়াল হবে? হবে না। নর্মাল বাচ্চার চেয়ে কম হয়ে যাবে, তখন আমরা সেটাকে বলি অলিগো হাইড্রামনিওস। আবার উল্টাটা চিন্তা করো, বাচ্চার অ্যামনিওটিক ফ্লুইডটা বাচ্চা গিলে, কোনো বাচ্চার যদি ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া থাকে, তাহলে তার কি হবে, সে ঠিকমতো গিলতে পারবে না, তখন তার হবে পলিহাইড্রামনিওস। আরেকটা চিন্তা করো, বাচ্চার ব্রেইন তৈরি হয় নাই, এজন্য বাচ্চা সোয়ালোয়িং রিফ্লেক্স তৈরি হয় নাই, তখন বাচ্চা সোয়ালো করতে পারতেছে না, ওইটাও পলিহাইড্রামনিওস। ঠিক আছে, আমাদের কিডনির ডেভেলপমেন্ট শেষ, এখন আমরা পড়বো ইউরিনারি ব্ল্যাডার এবং ইউরেথ্রার ডেভেলপমেন্ট। হাইড্রামনিওস মানে কি? হাইড্রামনিওস হচ্ছে ল্যাটিন টার্ম ফর অ্যামনিওস মানে অ্যামনিওটিক, হাইড্রা মানে ফ্লুইড, ঠিক আছে, আর অলিগো মানে লেস। সো যদি লেস দেন নর্মাল অ্যামনিওটিক ফ্লুইড থাকে, ওটাকে বলা হয় অলিগোহাইড্রামনিওস। জন্মের সময় একটা বাচ্চার অ্যামনিওটিক ফ্লুইডের ভলিউম থাকে 800 ml থেকে 1 লিটার, এর চেয়ে যদি কম থাকে তখন আমরা এটাকে বলি অলিগোহাইড্রামনিওস। শুধু হাইড্রামনিওস যদি বলে টার্মটা, ওইটার মানেও পলিহাইড্রামনিওস। এটা আসলে এই টার্মটা ইউজ করা হয় না, ডাক্তাররা ইউজ করে, এটা তোমরা মনে রাখো, তোমরা জাস্ট পলি আর অলিগোহাইড্রামনিওস এটাই মনে রাখো, ঠিক আছে। হাইড্রামনিওস মানে অ্যামনিওটিক ফ্লুইড, আর এটা যদি বেশি থাকে পলি, কম হলে অলিগো। হ্যাঁ, তার মানে কোনো একটা বেবির যদি হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড যদি কম থাকে বা একদমই না থাকে, তার মানে ওর হচ্ছে কিডনিটা ওর ডেভেলপ রেনাল করে নাই, সিস্টেমে ওর রেনাল সিস্টেমের কোনো একটা কিডনি অংশ নাই। ডেভেলপ করে নাই। হ্যাঁ, অ্যাজেনেসিস, হ্যাঁ নাই, অথবা ফাংশন করতে পারতেছেন, এটাও হইতে পারে। শুনো, অনেক কারণ আছে আর অলিগোহাইড্রামনিওস, এর মধ্যে একটা কারণ হচ্ছে অ্যাজেনেসিস, ঠিক আছে, আরো অনেক কারণ আছে, তবে অ্যাজেনেসিস হলে বা যদি হাইপোজেনেসিস হয়, যে অল্প তৈরি হয়েছে পুরোটা তৈরি হয়নি, তাইলেও হইতে পারে, ঠিক আছে। মনে করো তার 1 মিলিয়ন নেফ্রনের জায়গায় অনলি 1000 নেফ্রন আছে, তাইলে তো তার অলিগোহাইড্রামনিওস হবে না। 1000 নেফ্রন কি 1 মিলিয়ন নেফ্রনের মতো কাজ করতে পারবে? পারবে না তো। তো বুঝতে পারছো এখন? বুঝতে পারছি। হ্যাঁ, ওকে। এখন আসি একটু ইউরিনারি ব্ল্যাডারের ডেসক্রিপশনে। আচ্ছা, ইউরিনারি ব্ল্যাডারের ডেসক্রিপশনের আগে তোমাদেরকে একটু কিছু নতুন টার্ম বলি। ইউরোজেনিটাল সাইনাস নিয়ে একটু কথা। ইউরোজেনিটাল সাইনাসের 3টা পার্ট, আপার পার্ট, মিডল পার্ট, লোয়ার পার্ট। এমন হলে তো ভালোই হইতো, কিন্তু প্রবলেম হচ্ছে 3টা পার্টের 3টা নাম আছে, এটাই প্যারা হয়ে গেছে। দেখো, আপার পার্ট, মিডল পার্ট এবং লোয়ার পার্ট। আপার পার্টের নাম হচ্ছে ভেসিকো ইউরেথ্রাল ক্যানাল, মিডল পার্টের নাম হচ্ছে পেলভিক পার্ট, আর লোয়ার পার্টের নাম হচ্ছে ডেফিনিটিভ পার্ট, আর মেইলে এই পার্টটাকে বলা হয় ফেলিক পার্ট। আবার বলছি, আপার পার্টের নাম হচ্ছে ভেসিকো ইউরেথ্রাল ক্যানাল, মিডল পার্ট, আচ্ছা এটা কিসের পার্ট আবার বলতেছি, এটা হচ্ছে ইউরোজেনিটাল সাইনাসের। এটা কি জিনিস? এটা হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট অফ ক্লোয়েকা। এটা আবার কিসের পার্ট? এটা হচ্ছে এন্ডোডার্ম, মানে ফোরগাটের, মানে গাট টিউবের পার্ট। তাহলে এটা পার্ট, প্রথম 1 নাম্বার পার্ট হচ্ছে ভেসিকো ইউরেথ্রাল ক্যানাল, সবচেয়ে ক্রেনিয়াল মোস্ট পার্ট। মিডল পার্ট হচ্ছে পেলভিক পার্ট অফ দ্য ইউরোজেনিটাল সাইনাস, আর লোয়েস্ট পার্ট হচ্ছে ডেফিনিটিভ অথবা ফেলিক পার্ট অফ দ্য ইউরোজেনিটাল সাইনাস। ফেলিকটা শুধুমাত্র মেলের ক্ষেত্রে বলা হয়, এই ওয়ার্ডটা আসছে ফেলাস থেকে, আর ফেলাস মানে হচ্ছে পেনিস, এজন্য মেলের ক্ষেত্রে এটাকে ফ্যালিক পার্ট বলে আর কি। যাই হোক, আমরা আপাতত লেটস ফোকাস অন জাস্ট দিস ভেসিকো ইউরেথ্রাল ক্যানাল। তাইলে ভেসিকো ইউরেথ্রাল ক্যানাল নামটা একটু চিন্তা করো। ভেসিকো একটা ল্যাটিন ওয়ার্ড, ইট ইন্ডিকেটস ইউরিনারি ব্ল্যাডার, আর ইউরেথ্রা তো ইউরেথ্রা। তাহলে দেখো, ইউরিনারি ব্ল্যাডার ডেভেলপস ফ্রম দিস পার্ট, আমরা তো এখন শুধু ইউরিনারি ব্ল্যাডার বলতেছি, তাহলে এই পার্টটা থেকে ইউরিনারি ব্ল্যাডার ডেভেলপ করে, ঠিক আছে। এখন একটু খুব মনোযোগ দিয়ে একটু শোনো একটা জিনিস। আমরা একটা, হ্যাঁ আমরা একটা ছবি দেখাইছিলাম না আগে, এরকম একটা ছবি,
আপাতত জাস্ট এই অংশটুকুর উপর ফোকাস করো, লাল গোলদা অংশের ভিতর ফোকাস করো। মানে এই অংশে আমরা কি দেখব, দাঁড়াও দাঁড়াও একটু একটু কাইন্ডলি হোল্ড করো একটু প্লিজ, একটা মিনিট। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওকে সরি, শুধু লাল পার্টের অংশটা খেয়াল করো একটু, কি আছে এর মধ্যে, কালারটা চেঞ্জ করে দাও। এর মধ্যে আছে তোমার ইউরোজেনিটাল সাইনাস, এইটা কি ছিল, এটা ছিল মেসোনেফ্রিক ডাক্ট, আর মেসোনেফ্রিক ডাক্ট থেকে কে অ্যারাইজ করতেছিল, ইউরেটেরিক বার্ড। খুবই ভালো মতো খেয়াল করতে হবে, এটা কি ছিল, এটা ছিল ইউরোজেনিটাল সাইনাস, এটা ছিল মেসোনেফ্রিক ডাক্ট, আর এটা ছিল মেসোনেফ্রিক ডাক্ট থেকে অ্যারাইজ। তাহলে মেসোনেফ্রিক ডাক্ট ড্রেন করতেছিল কোথায়, ইউরোজেনিটাল সাইনাসে। আবার মেসোনেফ্রিক ডাক্ট থেকে কি অ্যারাইজ করতেছিল, ইউরেটেরিক বার্ড। এখন খেয়াল করো, ফার্স্টে এই পাশের ছবিটা একটু খেয়াল করো, জাস্ট জাস্ট এই পাশের ছবিটা খেয়াল করো একটু, ওইটাই, এই হচ্ছে ইউরোজেনিটাল সাইনাস, এই হচ্ছে মেসোনেফ্রিক ডাক্ট, আর এই হচ্ছে ইউরেটেরিক বার্ড, ইউরেটেরিক বার্ড। এখন তোমরা যদি লেফট অ্যাট্রিয়ামের ডেভেলপমেন্টটা মনে রাখো, তোমাদের তো মনে আছে নিশ্চয়ই, লেফট অ্যাট্রিয়ামে হচ্ছে তোমার ফার্স্টে এরকম একটা পালমোনারি ভেইন থাকে, যেটা এরকম ব্রাঞ্চ হয়, তারপর এটার এই যে স্টেমটা অ্যাবজর্ব হয়ে যায়, দেন শুধু এমন থাকে, আর যে অংশটুকু অ্যাবজর্ব হলো সেই অংশটুকু থেকে লেফট অ্যাট্রিয়াম ডেভেলপ করে। মনে আছে না, এখানে ওরকম অনেকটা সিমিলার একটা জিনিস দেখো, ধরে নাও যে এই হচ্ছে মেসোনেফ্রিক ডাক্ট, আর এখান থেকে ইউরিনারি ডাক্ট। এখন বা এই যে অংশটা, এটা তো অনেকটা একটা স্টেমের মতো, তাই না, আর এই দুইটা মনে হচ্ছে দুইটা ব্রাঞ্চের মতো। এখন দেখো, এই স্টেমটা অ্যাবজর্ব হয়ে যায়, অ্যাবজর্ব হয়ে কি হয়, জাস্ট এই অংশটুকু হচ্ছে একদম, তাহলে দেখতে পাচ্ছ স্টেমটা অ্যাবজর্ব হয়ে এই জিনিসটা হয়ে গেল, আর এই যে মেসোনেফ্রিক ডাক্ট আর এই হচ্ছে ইউরেটেরিক পার্ট। বাট এতটুকু অ্যাবজর্ব হয়ে হয় না, এটা আরো অ্যাবজর্ব হয়, অ্যাবজর্ব হইতে তো এমন অবস্থা হয় যে একটা সময় আরো ভিতরে চলে যায়, এতই ভিতরে চলে যায় দেখো, একটা সময় এটা হচ্ছে এমন থাকে আর এটা এমন থাকে, মানে একটা সময় এমন অবস্থা হয়ে যায়। তাহলে দেখো ফার্স্টে এমন ছিল, ফার্স্টে এমন ছিল, তখন এরকম হয়ে গেল, তখন এরকম হয়ে গেল, দেখো এরকম হয়ে গেল, কয়েকদিন পর এমন অবস্থা দাঁড়ায় যে তুমি যদি এদের এরকম টানো ভিতর দিকে, তখন এই বরাবর এরকম একটা অবস্থা হয়ে যায়। অর্থাৎ দেখো, আমি কথাটা ভেগ শোনাচ্ছি, আবার বলি, এই অবস্থায় দেখো কে উপরে কে নিচে, এই অবস্থায় হচ্ছে মেসোনেফ্রিক ডাক্ট উপরে আর ইউরেটেরিক বার্ড হচ্ছে নিচে। আরো যখন অ্যাবজর্ব হয় ফার্দার ডিপার, তখন এটা চলে যায় উপরে আর এটা চলে যায় নিচে, অর্থাৎ ইউরেটেরিক বার্ড চলে যায় উপরে আর মেসোনেফ্রিক ডাক্ট চলে যায় নিচে। আর এই যে অ্যাবজর্ব যে হচ্ছে সারাক্ষণ, এই অংশটা কিন্তু অবশ্য মানে মানে এই অংশটা কিন্তু এই ইউরোজেনিটাল সাইনাসের ওয়ালের সাথে ইন্টিগ্রেট হয়ে যায়, ঠিক আছে। তাহলে এতক্ষণ পর্যন্ত কি বললাম আশা করি বুঝতে পারছো, আবার বলছি একটু শুনো। Gradual absorption of the mesonephric duct into the urogenital sinus. At first, the mesonephric duct is cranial to the ureteric bud, but eventually, after further absorption, the ureteric bud lies cranial to the mesonephric duct. আর মেসোনেফ্রোজের ইয়েটাও কিন্তু ইউরিনারি মানে সরি ইউরোজেনিটাল সাইনাসের ওয়ালে অ্যাবজর্ব হয়ে গেল, ইউরোজেন সাইনাসের ওয়ালে অ্যাবজর্ব হয়ে গেল। এখন দেখো, তাহলে এই ছিল লাস্ট অবস্থা, ঠিক আছে। তাহলে এখন দেখো আলটিমেটলি ইউরিনারি ব্ল্যাডারের ফাইনাল ডেভেলপমেন্টটা কি হয় দেখো একটু। তোমরা যারা ইউরিনারি ব্ল্যাডারের অ্যানাটমি পড়েছো তারা তো জানোই, যারা পড়নি তাদেরকে একটু বলি যে ইউরিনারি ব্ল্যাডার একটা ট্রায়াঙ্গুলার শেপড অর্গান, এটার এরকম দুই কোণায় হচ্ছে তোমার ইউরেটার ওপেন করে, আর নিচে হচ্ছে ইউরেথ্রা ওপেন করে, আর ইউরেথ্রাতে এসে হচ্ছে তোমার ওই যে
জেনিটাল সিস্টেমগুলো ওপেন করে, ঠিক আছে? তো যাই হোক, ইউরিনারি ব্ল্যাডারের একদম পোস্টেরিয়রলি একটা ট্রায়াঙ্গুলার এরিয়া আছে। এই ট্রায়াঙ্গুলার এরিয়াকে বলা হয় ট্রাইগন অফ দ্য ব্ল্যাডার। ট্রাইগন অফ দ্য ব্ল্যাডার। আর বাকি অংশ হচ্ছে বাকি অংশ। এখন দেখো একটু যে মানে আমার এই হচ্ছে সাপোজ সাপোজ আমি এখানে শুধু ইউরিনারি ব্ল্যাডারের ডেভেলপমেন্টটাই বলতেছি। সো এই পুরো জিনিসটার নাম হচ্ছে ভেসিকো ইউরেথ্রাল ক্যানাল, অর্থাৎ এটা হচ্ছে ইউরোজেনিটাল সাইনাসের টপ মোস্ট পার্ট, সবচেয়ে উপরের পার্টটা বা প্রথম পার্টটা। সো পুরো ইউরিনারি ব্ল্যাডারের বেশিরভাগ অংশই ডেভেলপ করে ফ্রম ভেসিকো ইউরেথ্রাল ক্যানাল which is part of the endoderm. তাহলে দেখো, endoderm of the urogenital system it develops from the vesico-urethral canal. শুধুমাত্র পিছন দিকে একটা অংশ থাকে ট্রাইগন অফ দ্য ব্ল্যাডার, এটা ডেভেলপ করে কোত্থেকে? from gradual absorption of caudal portion of mesonephric duct. এই যে বললাম যে mesonephric ductটা গ্র্যাজুয়ালি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে এই জায়গায়, এই অ্যাবজর্ব হয়ে 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 যে অংশটা আসলো এটাই হচ্ছে ট্রাইগনের জন্ম দেয়। এটা ছোট্ট একটা অংশ ট্রায়াঙ্গুলার এরিয়া পিছনে পোস্টেরিয়রলি টু দ্য ব্ল্যাডার, বাট ব্ল্যাডারের বাকি অংশটা তৈরি হয় ওই ভেসিকো ইউরেথ্রাল ক্যানাল থেকে। তাহলে দেখো, ব্ল্যাডারের পুরো অংশটাই তৈরি হচ্ছে কোন জার্ম লেয়ার থেকে? এন্ডোডার্ম থেকে। শুধুমাত্র পোস্টেরিয়রলি যে অংশটা ট্রাইগন, যে অংশটা মেজোনেফ্রিক ডাক্টের গ্র্যাজুয়াল অ্যাবজর্পশনের মাধ্যমে তৈরি হচ্ছে, শুধুমাত্র সেই অংশটাই তৈরি হচ্ছে কিভাবে? ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে। কারণ মেজোনেফ্রিক ডাক্ট আসছিল মেসোডার্ম থেকে বা ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে। ঠিক 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 আছে। তাহলে দেখো তোমার আচ্ছা এখানে আরো কিছু কথা আছে, এগুলো এতটা ইম্পর্টেন্ট না, এগুলো বললে একটু সবার জন্যই কষ্ট হয়ে যাবে, এটা এত ইম্পর্টেন্ট না, আপাতত লাগবে না। জাস্ট যেই পর্যন্ত বললাম যে ট্রাইগন অফ দ্য ব্ল্যাডার এটা আসে মেসোডার্ম থেকে, আর বাকিটা আসে তোমার এন্ডোডার্ম অফ দ্য ইউরোজেনিটাল সাইনাস থেকে। আর শুরুতে এই জায়গায় একটা জিনিসের কথা বলছিলাম, অ্যালান্টয়েস। এই অ্যালান্টয়েসটা একটা সময় নাই, মানে একটা থিন একটা কর্ডের মতো হয়ে যায়। এই থিন কর্ডের নাম হয়ে যায় ইউরেকাস। ইউরেকাস ইউরেকাস হচ্ছে একটা লিগামেন্ট, যেই লিগামেন্ট দিয়ে ইউরিনারি ব্ল্যাডারের এই অংশটা আম্বিলিকাসের সাথে কানেক্টেড থাকে। এটার আরেকটা নাম হচ্ছে মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট। তো হইল, আমরা তাহলে ব্ল্যাডারের ডেভেলপমেন্ট পুরোটাই পড়ে ফেললাম। সো এত কিছু বলার দরকার নেই, জাস্ট এভাবে বলবা যে হোল অফ দ্য ব্ল্যাডার কামস ফ্রম ভেসিকো ইউরেথ্রাল ক্যানাল হুইচ ইজ দ্য আপার মোস্ট পার্ট অফ ইউরোজেনিটাল সাইনাস। সেখান থেকে কি আসে? হোল কিডনি আসে, মানে সরি হোল, আচ্ছা এখানে কিডনি লেখা, তাই না? এটা কিডনি, এটা ব্ল্যাডার হবে, এটা ব্ল্যাডার হবে, একটু খেয়াল করে নিও সবাই, এটা ব্ল্যাডার হবে। আর পিছনে ট্রাইগোনাল যে রিজিয়নটা ট্রাইগন, সেটা কোথা থেকে আসে? ফ্রম দ্য গ্র্যাজুয়াল অ্যাবজর্পশন অফ মেজোনেফ্রিক ডাক্ট। এটা কোন জার্ম লেয়ার? এটা হচ্ছে মেজোডার্ম। কোন মেজোডার্ম? ইন্টারমিডিয়েট মেসোডার্ম। আর একদম সামনের দিকে যে অ্যালান্টয়েস থাকে, এটা its remnant is a ligament which is called ইউরেকাস। যেটা আরেকটা নাম হচ্ছে মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট, এর সাথে যেটা আম্বিলিকাসের সাথে কানেক্টেড থাকে। ঠিক আছে, সবাই ক্লিয়ার আশা করি? প্রবলেম হলে ভাইয়া জিজ্ঞেস করো। রেস্ট অফ দ্য পার্ট অফ ইউরিনারি ব্লাডার যেটা আছে মানে ট্রায়াগন তো বুঝলাম মেসোডার্ম থেকে, আর বাকি যে পার্টটা আছে ওইটা কিভাবে গুছায় লিখবো? তো তোমরা শুরুতে মানে এভাবে বলবা যে একদম অ্যান্টেরিয়রলি একটা পার্ট, it is connected to the urinary bladder, sorry, it is connected to the umbilicus by a ligament called urachus. It is derived from allantois. তারপরে বলবা যে majority of the kidney except trigonal region is derived from endoderm of the first part of urogenital sinus which is called vesico-urethral canal. আর posteriorly trigone part is derived from intermediate mesoderm by gradual absorption of mesonephric duct into the urogenital sinus. এবং ওইটার মোস্ট প্রমিনেন্ট রিমেইনিংটা কি?
ট্রাইগোনাল মাসেল অফ বেল। আপাতত এভাবে লিখলেই হবে। এখানে একটা কথা একটু যেহেতু একটু লেখা আছে একটু বলেই দেই। শুরুতে পিছন দিকের যে লাইনিং এপিথেলিয়াম এটাও আসে তোমার মেসোডার্ম থেকে, বাট একটা সময় তোমার এই যে তোমার ক্লোয়েকার যে এন্ডোডার্মটা এটার উপরে ওভারগ্রো করে লাইনিংটা সে নিজেই দিয়ে ফেলে। দেখো, লাইনিং এপিথেলিয়াম হেয়ার ইজ রিপ্লেসড বাই ইউরোজেনাল সাইনাস অ্যাজ ওয়েল। মানে কি, লাইনিং এপিথেলিয়ামটা ইভেনচুয়ালি শুধুমাত্র ইউরোজেনাল সাইনাস থেকেই আসে, আর ট্রাইগোনাল যে রিজিয়নটা যেটা মেজোডার্ম থেকে আসতেছিল ওইটা একটা মাসেল হিসেবে রয়ে যায়, এটার নাম হচ্ছে ট্রাইগোনাল মাসেল অফ বেল। লাস্টে যে দুইটা কথা বললাম, শুনো, লাস্টে যে দুটো কথা বললাম এগুলো না বললেও চলবে, তোমরা জাস্ট ফ্ল্যাটলি এমনি লিখলেই হবে যে মেজরিটির কামস ফ্রম এন্ডোডার্ম অফ ভেসিকো ইউরেথ্রাল ক্যানাল অথবা মানে আপার মোস্ট পার্ট অফ ইউরোজেনাল সাইনাস, আর ট্রাইগোনাল পার্ট কামস ফ্রম the intermediate mesoderm by gradual reabsorption of mesonephric duct. আর allantois it remains as urachus অথবা median umbilical ligament। ঠিক আছে, একটু হইলে চলবে, এখানে বেশি পেঁচানোর দরকার নেই। ওকে, বুঝতে পারছো আপু? ভাইয়া ট্রায়াগন মাসেল অফ বেল সম্পর্কে যদি একটু বলতেন। ট্রাইগোনাল মাসেল অফ বেল হচ্ছে এটা ইউরিনারি ব্ল্যাডারের একটা মাসেল। এখন পুরো ইউরিনারি ব্ল্যাডারে কি কি মাসেল থাকে? ডেট্রুজার মাসেল থাকে আর ট্রাইগোনাল মাসেল অফ বেল থাকে। ঠিক 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 আছে। এখন তোমার এই দুইটা মাসেলের ফাংশন দুই রকম। ডেট্রুজার মাসেলের কাজ হচ্ছে সম্ভবত ইউরিনারি ব্ল্যাডারকে কন্ট্রাক্ট করা, আর ট্রাইগোনাল মাসেলের কাজ হচ্ছে সম্ভবত ইউরেথ্রাকে কন্ট্রাক্ট করা। আমার ঠিক মনে নাই, তোমাদের কি তোমরা কি কেউ বলতে পারবে দুইটা মাসেলের কাজের পার্থক্যটা কি? কেউ একজন একটু বলতে পারবা যারা সেকেন্ড ইয়ারে আছো? আমার ঠিক খেয়াল নেই, আমি আসলে ওইটা। ভাইয়া ডেট্রুসার কন্ট্রাকশন প্লাস রিল্যাক্সেশন দুইটাই করে হচ্ছে ইউরিনকে এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংক্টার দিয়ে এক্সক্রিশন করতে হেল্প করে। আচ্ছা, আর ট্রাইগোনাল মাসেলটা নিয়ে কেউ কি এবং কিছু এরকমটা মনে নাই। কেউ যদি ঠিক মতো জানো একটু হেল্প করো আমাকে। যারা সেকেন্ড ইয়ার আছো তাদের তো সব পড়া থাকার কথা, এই জন্য। আর যদি না পারো সমস্যা না, আমি ক্লাস শেষে জানাবো। আমার ঠিক খেয়াল নেই এই মুহূর্তে, বাট এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল যতদূর মনে পড়ে আমার। দুইটার কাজ উল্টা ছিল, একটা মনে হয় রিল্যাক্স করতো, একটা মনে হয় কন্ট্রাক্ট করতো, বা একটা হচ্ছে ইউরিন বের করতে সাহায্য করতো, একটা ইউরিন ধরে রাখতে সাহায্য করতো। আচ্ছা, কেউ পারতেছো না বা কেউ জানো না বা কিছু একটা, আমি তাহলে দেখে বলবো না তোমাদেরকে, সমস্যা নেই। আচ্ছা, সরি আপু, আমি আসলে ওই জিনিসটা আমার খেয়াল নাই তো, এই জন্য আমি এখন বলতে পারতেছি না এই মুহূর্তে। সমস্যা নাই ভাইয়া। পরে আমি দেখে জানাবো না, সমস্যা নেই। আচ্ছা, আমাদের ইউরিনারি ব্ল্যাডার ডেভেলপমেন্ট এখানেই শেষ। একটু ক্লামজি লাগতে পারে, বাট এভাবে বলবা যে মেজরিটি কোথা থেকে আসে, ট্রাইগন কোথা থেকে আসে, জাস্ট কোন জামলার থেকে আসে এটা বললেও হবে। আরো ভালো হয় যদি বলতে পারো যে এটা কোন ইউরিনারি। ভাইয়া এখানে হ্যাঁ যে রিমেইনস অ্যাজ লেখা আছে না, রিমেইনস অ্যাজ ট্রায়াগন মাসেল অফ বেল, হ্যাঁ, এইটা বলতে কি র্যামনেন্ট আচ্ছা, আকারে মানে থাকে না বা না এরকম কোনো মানে কিছু বোঝাচ্ছে? আমি যেটা মানে এখানে বলতে চাইছি যে শুরুতে ট্রাইগোনাল রিজিয়নের লাইনিং এপিথেলিয়ামটাও মেসোডার্ম থেকে আসে, বাট ইভেনচুয়ালি পুরোটা কি মানে পুরো ইউরিনারি ব্ল্যাডারের লাইনিং এপিথেলিয়ামটাই ইউরোজেনাল সাইনাস থেকে আসে। সো আলটিমেটলি শেষমেশ মেসোডার্ম থেকে শুধুমাত্র ট্রাইগোনাল মাসেল অফ বেলটাই পায় ইউরিনারি ব্ল্যাডার। ঠিক আছে, এখানে এটাই মেনলি বুঝাতে চাইছি যে লাইনিং এপিথেলিয়ামটা শুরুতে থাকে ইউরিনারি ব্ল্যাডার থেকে, সরি মেসোডার্ম থেকে, কিন্তু একটা সময় ওই অংশের উপর ইউরোজেনাল সাইনাস ওভারগ্রো করে। দাঁড়াও, আমি ছবি এঁকে দেখালে ভালো। দেখো, সাপোজ এই হচ্ছে ট্রাইগোনাল রিজিয়ন, আর এই হচ্ছে তোমার ইউরোজেনাল সাইনাস থেকে আসা রিজিয়ন। শুরুতে লাইনিং এপিথেলিয়ামটা এই অংশের মেসোডার্ম থেকে আসে, আর এই অংশের তো হচ্ছে একটা সময় কি হয়, এই ইউরোজেনাল সাইনাসটা ওভারগ্রো করে এই মানে এই রিজিয়নটাকে। হ্যাঁ, তখন এমন অবস্থা দাঁড়ায় যে এই অংশে ট্রাইগোনাল অংশে লাইনিং এপিথেলিয়ামটাও ইউরোজেনাল সাইনাস থেকে আসে, কিন্তু
ট্রাইগোনাল মাসেলটা রয়ে যায় অ্যাজ এ ডেরিভেটিভ অফ মেসোডার্ম। ঠিক আছে, এটা একটু বেশি ডিপ লেভেলের কথা, এটা তোমার পরীক্ষার খাতায় লেখার দরকার নাই, লেখলে টাইম নষ্ট হবে, দরকার নাই। আমি জাস্ট এটুক যে বললাম এটুকুই খেয়াল রাখো, জাস্ট একটু খেয়াল রাখো জাস্ট। আচ্ছা গেল। এখন হচ্ছে ইউরেথ্রা। আচ্ছা আমি তো তিনটা পার্ট বলছিলাম না, তো তিনটা পার্ট নিয়ে আরেকবার একটু বলি। এই হচ্ছে উপরের পার্ট, মানে ইউরোজেনিটাল সাইনাসে তিনটা পার্ট। ভেসিকুলার ক্যানাল হচ্ছে সবচেয়ে ক্রেনিয়াল পার্ট, মিডল পার্টের নাম হচ্ছে পেলভিক পার্ট, আর থার্ড পার্টের নাম হচ্ছে ডেফিনিটিভ অথবা ফ্যালিক পার্ট অফ। এগুলো তাহলে সব কিসের পার্ট? ইউরোজেনিটাল সাইনাসের পার্ট। এখন একটু তোমাদেরকে এই ছবিটা একটু দেখাই, একটু দেখো এই ছবিটা। এই হচ্ছে এখানে ইউরেথ্রার সবগুলা পার্ট দেখানো হয়েছে, একটু দেখো ভালো করে। দেখো এই হচ্ছে পুরাটা হচ্ছে ইউরিনারি ব্ল্যাডার। সাপোজ ইউরিনারি ব্ল্যাডার এর পরপরই ইউরেথ্রার যে পার্ট, এটার নাম হচ্ছে প্রোস্টাটিক ইউরেথ্রা। এরপরে যে পার্ট, এটার নাম হচ্ছে মেমব্রেনাস ইউরেথ্রা। আর লাস্টে যে পার্ট, এটার নাম হচ্ছে পেনাইল ইউরেথ্রা অথবা স্পঞ্জি ইউরেথ্রা। আর নামকরণের সার্থকতা, পেনাইল ইউরেথ্রাটা পেনিসের মধ্য দিয়ে রান করে, প্রোস্টাটিক ইউরেথ্রাটা প্রোস্টেটের মধ্য দিয়ে রান করে, আর মেমব্রেনাস ইউরেথ্রাটা যে তোমার কি জানি আসেন এখানে পেলভিক ডায়াফ্রাম নাকি ইউরোজেনিটাল ডায়াফ্রাম, ওর মধ্য দিয়ে রান করে। ঠিক, আমি শিওর না এটা কি আসলে, এটা আমাদের এমব্রিওলজির জন্য ইম্পর্টেন্ট না, অ্যানাটমির জন্য এটা খুব একটা একটু বেশি অ্যাডভান্স লেভেলের ইয়েতে হলে লাগে, এটা দরকার নাই। বাট এই হচ্ছে ইউরেথ্রা তিনটা পার্ট, তাহলে কি সরি চারটা পার্ট মনে হয় নাকি তিনটা পার্ট? হ্যাঁ তিনটা পার্ট। তাহলে প্রোস্টাটিক ইউরেথ্রা, আছে, হ্যাঁ আবার বলো। প্রি প্রোস্টেট পার্ট একটা আছে, মানে আচ্ছা প্রোস্টেটের। আচ্ছা আচ্ছা প্রি প্রোস্টাটিক হোক, আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম যে প্রি প্রোস্টাটিক একটা আছে, প্রি প্রোস্টাটিক ইউরেথ্রা। মানে এমব্রিওলজির বইগুলোতে এটা নিয়ে মাথা ঘামে না, কারণ এটার আলাদা কোনো সিগনিফিকেন্স নাই ডেভেলপমেন্টালি, এজন্য ওরা প্রি প্রোস্টেটটাকেও প্রোস্টাটিকের মধ্যে মানে মানে ধরে নেয়। ঠিক আছে, তাহলে প্রোস্টাটিক ইউরেথ্রা, মেমব্রেনাস ইউরেথ্রা আর স্পঞ্জি ইউরেথ্রা অথবা পেনাইল ইউরেথ্রা। আরেকটা নাম আছে বালবার ইউরেথ্রা, একই নাম তিনটাই। এখন কোনটা কোথা থেকে আসে একটু দেখো, দাঁড়া একটা সেকেন্ড, এই ছবিটা একটু দেখো। আমরা কি পড়ছিলাম, ভেসিকো ইউরেথ্রাল ক্যানালটা কোত্থেকে আসে, সরি ভেসিকো ইউরেথ্রাল ক্যানালটা কিসের জন্ম দেয়? এটা জন্ম দেয় হচ্ছে ইউরিনারি ব্ল্যাডারের। তারপর দেখো প্রোস্টাটিক ইউরেথ্রা আর মেমব্রেনাস ইউরেথ্রা কোথা থেকে আসে? ইট কামস ফ্রম দ্য সেকেন্ড অথবা মিডল পার্ট অর্থাৎ পেলভিক পার্ট অফ ইউরোজেনিটাল সাইনাস। আর লাস্টের যে অংশটা পেনাইল বা স্পঞ্জি ইউরেথ্রা, এটা আসে তোমার থার্ড অথবা করাল মোস্ট পার্ট থেকে, ডেফিনিটিভ অথবা ফেলিক পার্ট অফ ইউরোজেনিটাল সাইনাস। তাহলে ইউরেথ্রা কোন পার্টটা কোত্থেকে আসতেছে বুঝতে পারছো? সবচেয়ে উপরে প্রোস্টাটিক আর প্রি প্রোস্টাটিক বা প্রোস্টেট যাই বলো এটা, এবং মেমব্রেনাস, এই দুইটা অংশ আসে ফ্রম দ্য পেলভিক পার্ট অফ ইউরোজেনিটাল সাইনাস। আর এরপরে যে অংশটা, লাস্টে যে অংশটা পেনাইল বা স্পঞ্জি ইউরেথ্রা, এটা আসে ফ্রম দ্য ডেফিনিটিভ অথবা ফ্যালিক পার্ট অফ ইউরোজেনিটাল সাইনাস। এখন এখানে একটা ছবি একটু আসলে ঠিক 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 মতো দেখানো হয় নাই, মানে আলটিমেটলি তোমার এই যে তোমার এটা কি ছিল মেসোনেফ্রিক ডাক্টটা না, এটা আসলে এখানে ওপেন না করে অলমোস্ট এই জায়গাটাতে ওপেন করে আর কি। হ্যাঁ, তো এটা নিয়ে আর কি আমাকে জিজ্ঞেস করে না কেমনে হয়, এটা জাস্ট অ্যাকচুয়াল তোমরা যদি জানতে চাও এটা আসলে এই জায়গা ওপেন করে, হ্যাঁ এই জায়গা ওপেন করে, অথবা একদম এই জায়গা ওপেন করে, একদম বেস অফ দ্য ব্ল্যাডার ওপেন করে। ঠিক আছে, নাকি এটা কি বলে, বেস বলে না অ্যাপেক্স বলে, যাই হোক মানে একদম ব্ল্যাডারের নিচে ওপেন করে। যদিও এই ছবিতে দেখে মনে হচ্ছে যে এটা অনেক উপরে ওপেন করে, এটা নট সিগনিফিকেন্ট, জাস্ট এই ছবিতে জাস্ট এটাই খেয়াল রাখো যে কোন ইউরেথ্রা কোন পার্টটা কোন জায়গা থেকে আসতেছে। আচ্ছা কেউ কি কিছু বলতেছিলা? হ্যাঁ বললাম ওটা অ্যাপেক্স। হ্যাঁ ওটা অ্যাপেক্স, ঠিক আছে সরি, আমি আসলে অ্যানাটমি সব খেয়ে বসে আছি। ঠিক আছে, যাই হোক, আচ্ছা ঠিক আছে। এখন
অলমোস্ট শেষ আমাদের পড়া। এখন একটু তাহলে যে কথাগুলো বললাম ইউরেথ্রা, ওইটা একবার সামারাইজ করি। দেখো একটু, শুধু তো মেলের অ্যাসপেক্টে বললাম, ফিমেলের কথা বলবো। দেখো তাহলে ভেসিকো ইউরেথ্রাল ক্যানাল থেকে কি আসে, আমরা তাহলে ইউরোজেনাল সাইনাসের সামারাইজেশন করি। ভেসিকো ইউরেথ্রাল ক্যানাল হচ্ছে ক্রেনিয়াল পার্ট, এখান থেকে আসে ইউরিনারি ব্ল্যাডার শুধু। পেলভিক পার্ট হচ্ছে মিডল পার্ট, এখান থেকে কি আসে প্রোস্টাটিক ইউরেথ্রা এবং মেমব্রেনাস ইউরেথ্রা, প্রোস্টাটিক ইউরেথ্রা এবং মেমব্রেনাস ইউরেথ্রা। আর ডেফিনিটিভ অথবা ফ্যালিক পার্ট থেকে কি আসে পেনাইল ইউরেথ্রা বা স্পঞ্জ ইউরেথ্রা। এখন মেল ইউরেথ্রার লেংথ কিন্তু অনেক বেশি। একটু আমরা চিন্তা করি, আমাদের প্রোস্টাটিক ইউরেথ্রার লেংথ হচ্ছে 3 সেন্টিমিটার, মেমব্রেনাস ইউরেথ্রার লেংথ হচ্ছে 1.5 সেন্টিমিটার, আর পেনাইল ইউরেথ্রার লেংথ হচ্ছে 15 সেন্টিমিটার। তো টোটাল লেংথটা কিন্তু 80 to 20 সেন্টিমিটার আমাদের ক্ষেত্রে, কিন্তু ফিমেলদের লেংথ কিন্তু এত বেশি না। ঘটনাটা হচ্ছে কি, ফিমেলদের এই পেনাইল বা স্পঞ্জ ইউরেথ্রা বলতে কিছুই থাকে না, ওদের প্রোস্টাটিক আর মেমব্রেনাস মিলে যা হয় 4 থেকে 4.5 সেন্টিমিটার, ওইটাই ওদের ইউরেথ্রা। তাহলে দেখো ফিমেল ইউরেথ্রা only has these two only, so ওদের ইউরেথ্রা আসে কোথা থেকে, শুধুমাত্র from pelvic part। কিন্তু তাইলে ওদের ডেফিনিটিভ পার্ট থেকে কি আসে, ডেফিনিটিভ পার্ট থেকে আসে পার্ট অফ দ্য ভ্যাজাইনা। এটা আমরা পরের ক্লাসে আরো ভালো করে পড়বো, আপাতত জাস্ট এতটুকুই মাথায় রাখো। তাহলে মেল আর ফিমেলের পার্থক্যটা কি, পার্থক্য শুধু একটাই, যে মেইলে স্পঞ্জি ইউরেথ্রা আছে, ফিমেলে নাই। সো মেইলে তোমার ডেফিনিটিভ পার্ট থেকে ইউরেথ্রা আসে, ফিমেলে আসে না, ফিমেল ওই জায়গা থেকে পার্ট অফ দ্য ভ্যাজাইনা আসে। তাহলে আমাদের ক্লাসের আজকে যা যা পড়লাম সব একটা সিঙ্গেল ছবিতে সামারাইজ করে দেখানো হইলো। দেখো একটু বুঝতে পারো কিনা। এই হচ্ছে শুরুতে মেটানেফ্রোজ, এখান থেকে কি আসে সিক্রেটরি পার্ট। এই হচ্ছে ইউরেটেরিক পার্ট, এখান থেকে কি আসে কালেক্টিং পার্ট। এই হচ্ছে মেজোনেফ্রিক ডাক্ট, এরা কোথায় ওপেন করে, ইউরিনারি ব্লাডারের পিছন দিকে অংশটা হচ্ছে ট্রাইগন, এটা আসে কোত্থেকে, এটা আসে মেজোডার্ম থেকে। ইউরিনারি ব্লাডারের বাকি অংশটা আসে কোত্থেকে, ফ্রম দ্য ভেসিকো ইউরেথ্রাল ক্যানাল। অ্যালান্টয়েসটা কি হিসেবে রিমেইনিং থাকে, অ্যাজ ইউরেকাস। তারপর প্রোস্টেটিক ইউরেথ্রা আর মেমব্রেনাস ইউরেথ্রা আসে কোত্থেকে, পেলভিক পার্ট অফ ইউরোজেনাল সাইনাস। আর পেনাইল বা স্পঞ্জ ইউরেথ্রা আসে কোত্থেকে, ফ্রম দ্য ফ্যালিক পার্ট অফ দ্য ইউরোজেনিটাল সাইনাস। দিস ওয়াজ টুডেস ক্লাস ইন সামারি। এখন কনজেনিটাল অ্যানোমালিটা বলতেছি। কিডনির গুলো অলরেডি আমরা সব পড়ে ফেলছি, কিচ্ছু বাকি নাই। ব্ল্যাডারে হচ্ছে অ্যাজেনেসিস, একটা আছে এক্সট্রফি। এটা কিছু না, এটা হচ্ছে তোমরা যেরকম হার্টে যেরকম পড়ছো না, তোমার একটুপিয়া কর্ডিস পড়ছো, তারপর তোমার জিআইটিতে পড়ছো তোমার গ্যাস্ট্রোস্কাইসিস, ঠিক ওই রকম ইউরিনারি ব্ল্যাডারের সামনে ভেন্ট্রাল বডি ওয়ালটা যদি ক্লোজ করতে ফেল করে, ওইটাই হচ্ছে এক্সট্রফি, আর কিছু নাই এখানে। কোয়েশ্চেন দেখে নাও, মেনশন দ্য ডেভেলপমেন্ট অফ কিডনি। শুধু যদি কিডনি ডেভেলপমেন্ট বলে তখন তোমরা হচ্ছে ওই মানে ওই ইউরেটারটা না বললেও চলবে, শুধু অবশ্য বলতে পারো, সমস্যা নেই, ওইখান থেকে শুরু করবা যে তোমার মেজোনেফ্রিক ডাক্ট থেকে যে ইউরেটরিক বারটা অ্যারেস্ট করতেছে, তারপর সেটা যে মেটানেফ্রোজের মধ্যে ঢুকতেছে, এবং লাস্টে যে কালেক্টিং পার্ট কোত্থেকে আসতেছে, সিক্রেটরি পার্ট কোত্থেকে আসতেছে, এভাবে বলে শেষ করবা। এনুমারেট দ্য কনজেনিটাল অ্যানোমালিজ অফ কিডনি। What is pronephros, mesonephros, metanephros? State the development of collecting part of kidney. এটা খুব সুন্দর করে ইউরেটেরিক বার্ডের পুরো প্রসিডিউরটা বলে দিবা, কয় জেনারেশনের ডিভিশন হয়, কি হয় না হয়। Explain anatomically why kidney ascends during development. এখানে ব্লাড ফ্লো এর কথা বলবা, why kidney changes its developmental position, একই জিনিস। Write down the development of urinary bladder. জাস্ট কোনটা কোন পার্ট থেকে আসতেছে ওইটা বললে হবে। ডেভেলপমেন্ট অফ মেল ইউরেথ্রা, কোনটা কোন পার্ট থেকে আসছে এটা বললে হবে। মানে এগুলাতে জাস্ট কোনটা কোন পার্ট থেকে আসছে এগুলো বললে হবে, এখানে আর কোনো বাড়তি কথা নাই। তো গেল আজকের ক্লাস হচ্ছে এই ছিল। ওভারওয়েলমিং লাগছে হয়তো অনেকের কাছে, কিন্তু আমি একটানে শেষ করার চেষ্টা করছি, কারণ এটা আজকে শেষ না হলে এটা খুবই কষ্ট হয়ে যাবে তোমাদের জন্য, মানে কোর্সটা টাইম মতো শেষ করা। তো যতদূর বুঝতে পারছো আশা করি পারছো। যে ভাইয়া ফিমেল ইউরেথ্রা সম্পর্কে যদি একটু বলতেন, মানে প্রোস্টেটিক ইউরেথ্রা তো থাকে না, ফিমেল, তাহলে আচ্ছা কি? ফিমেল ইউরেথ্রা হচ্ছে, শুনো, ফিমেলের তো পেনিস নাই, সো ফিমেলের পেনেল ইউরেথ্রা দরকার নাই।
ফিমেলের ইউরেথ্রা ডিরেক্ট ভ্যাজাইনার ঠিক উপরে ওপেন করে, ঠিক আছে, এবং ওদের ইউরেথ্রাটা এর জন্য অনেক শর্ট লেংথ হয়। মেলের ইউরেথ্রার লেংথ বেশি হয় ডিউ টু তার হচ্ছে ওই প্রোস্টেট থেকে ক্রস করে আবার পেনিসের ভিতরে ঢুকতে হয়, দেন এজন্য ওকে অনেক বড় লম্বা পথ পাড়ি দিতে হয় দেখে ওর ইউরেথ্রার লেংথটা এত বেশি। কিন্তু ফিমেলে এত লম্বা পথ পাড়ি দিতে হয় না শুরু, মানে কারণ ওর তো পেনিসের মধ্য দিয়ে এন্ট্রি করতে হয় না, ডিরেক্ট ও এমটি করে মানে তোমার ভ্যাজিনাল অরিফিসের একটু উপরে। আর ফিমেলের লেংথটা শর্ট হওয়ার কারণে কিছু প্রবলেম হয়। ফিমেলের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অনেক বেশি হয় মেলদের থেকে, কারণ ওদের ইউরিনারি মানে ওদের ইউরেথ্রাটা খুবই ছোট, একটু হইলে জীবাণু ব্ল্যাডারে চলে যায় খুব সহজেই, কিন্তু মেলের এত সহজে যায় না, মেলদের যেহেতু অনেক লম্বা। ঠিক আছে, আর কিছু জানতে চাচ্ছ এটা নিয়ে? যদি ডেভেলপমেন্ট আস্ক করে ফিমেল ইউরেথ্রার, একবারে বলে দিব পেলভিক পার্ট। বলবা যে হ্যাঁ, মানে এভাবে বলবা যে বোথ দ্য প্রোস্টাটিক পার্ট অ্যান্ড মেমব্রেনাস পার্ট ডেভেলপ ফ্রম দ্য pelvic part of urogenital sinus, এবং since they have no penis and penile urethra, so definitive part has no contribution in it. ভাইয়া এখানেই সমস্যাটা হচ্ছে যে প্রোস্টেটিক আর মেমব্রেনাস বলছেন না, তো ফিমেলে তো প্রোস্টেটিক ইউরেথ্রা থাকে না। আচ্ছা, কিন্তু তারপরও ফিমেলের ওই অংশটাকে প্রোস্টাটিক ইউরেথ্রি বলা হয়, কারণ ফিমেলের ওইখানে তোমার প্রোস্টেট না থাকলেও প্রোস্টেটের কোরেসপন্ডিং কিছু গ্ল্যান্ডস থাকে, ঠিক আছে, এগুলোকে বলা হয় প্যারা ইউরেথ্রাল গ্ল্যান্ডস, ঠিক আছে। তোমরা ওইটাকে ফিমেলেও প্রোস্টাটিক ইউরেথ্রাই বলে, যদিও ফিমেলের প্রোস্টেট নাই। ওকে, ঠিক আছে, জি ভাইয়া, আলাদা টার্ম নেই জি এটার ভাইয়া। জন্য কোনো। আচ্ছা, আহ, তাহলে আমার কাছে মনে হয় যে আমি ইয়ে করি এখন, তাহলে কোয়েশ্চেনের আজকের অ্যাসেসমেন্টটার এটা একটু দেখায় দেই, অল্প সময় লাগবে। আর যদি কারো কোনো কোয়েরি থাকে জিজ্ঞেস করতে পারো এখন, আমি ওইটা অ্যান্সার বের করতে করতে। আমি স্ক্রিন শেয়ার করছি কিছুক্ষণের মধ্যে আবার।